হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এ ব্লক এলিমেন্টস নিয়ে আলোচনা করব। আগের দুটো ক্লাসে আমরা ডি ব্লক নিয়ে আলোচনা করেছি। তো সেখানে তোমাদের একটা ডাউট হয়েছিল যে ইলেকট্রন বিন্যাস। দেখো এই এই ইউনিটের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়তো দেখা যাচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি দুটো এলিমেন্টের হয়তো তুলনা করে বা কোনো একটা এলিমেন্টের প্রপার্টিজ দিয়ে কোনো একটা তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে, সেখানে ইলেকট্রন বিন্যাসটা করে তুমি যদি কোশ্চেনটার অ্যান্সারটা ভাবো, দেখবে তুমি উত্তরের ক্লুটা পেয়ে যাচ্ছ। তো ইলেকট্রন বিন্যাসটা করতে কিন্তু খুবই আমরা এতদিন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কি আমরা অ্যাটমিক নাম্বার তো সবার জানা সম্ভব নয়। 1 থেকে 30টা মৌলের আমরা জানি। বাকি যে এলিমেন্টগুলোর সেগুলো তোমাদের যেখান থেকে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যে তোমাদের এলিমেন্টগুলো যখন দেবে তার অবশ্যই 1 থেকে 30-এর বাইরে থাকলে দেখবে এলিমেন্টগুলোর পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড দিয়ে দেবে। ওকে, তো সেটা যদি জেড দেওয়া থাকে অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা জানা থাকে, তাহলে আমি কিন্তু ইলেকট্রন বিন্যাসটা খুব সহজে সবার করতে পারবো। দেখো সেটাই জন্য আমি তোমাদের যেটা তোমাদের মনে রাখতে হবে যে কোনো ইলেকট্রন বিন্যাস করার জন্য গ্রুপ 18 দিয়ে, অর্থাৎ যেগুলো নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপ, সেই এলিমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তাদের সিচুয়েশনটা কোথায় বা তাদের ইলেকট্রন বিন্যাসটা কোথায় এবং তারা কোথায় আছে। দেখো সেটা আমরা যদি দেখি, প্রথমে দেখবো হিলিয়াম, তারপরে দেখবো নিয়ন, তারপর দেখবো আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপরে রেডন। ওকে, তারপরে আরেকটা আছে সেটা অবশ্য আমাদের খুব একটা কাজে লাগে না। তো এখানে যে এদের পারমাণবিক সংখ্যাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। এর কিন্তু পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ জেডটা এর কত 2। এর দেখো এই গ্রুপে কি এটা 1 নম্বর কিন্তু পর্যায়, 1 নম্বর পর্যায়ে হিলিয়াম আছে। 2 নম্বর পর্যায়ে 8টা মৌল পেরিয়ে তাই কি এর সঙ্গে 8 যুক্ত করে দাও। 2 নম্বর পর্যায়ে 8টা এলিমেন্ট আছে না, তো এর সঙ্গে এটা মনে রাখলে এটা দেখবে, যদিও এটা এমনিতেই 10 মনে আছে। 3, দেখো এটাও মনে থাকার কথা তোমাদের, আর্গন 18, এটাও কিন্তু দেখো 3 নম্বর যে পর্যায়ে 8টা এলিমেন্ট আছে, তাই 10টার এটা তো লাস্ট এলিমেন্ট, তাই এটা 11টার 10-এর পরে 8 নম্বর আর্গন হচ্ছে, তাহলে 7টার পরে 8 নম্বর 18, তাহলে 18 এটা। এবার এই গ্রুপে দেখো 4 নম্বর পর্যায়ে আছে 18টা এলিমেন্ট। এই যে এখানে ডি ব্লক শুরু হচ্ছে, এস ব্লকের পরে ডি ব্লক, 1 2 3 পর্যন্ত ডি ব্লক নেই, তাই এখানে কিন্তু এখানে 18টা, এই গ্রুপে 18টা, অর্থাৎ এই এখান থেকে 18 17টা পেরিয়ে 18, মানে এটা হচ্ছে 18 18 36, এটা 36। দেখো এখানেও 18টা, 5 নম্বর পর্যায়ে 18টা এলিমেন্ট আছে। 54 সঙ্গে 18 যুক্ত করো, তাহলে আমরা পাবো 8 4 8 6 14, অর্থাৎ এখানে আমরা 54 পাবো। এবার দেখো এই যে 6 নম্বর পর্যায়ে কিন্তু এখানে ল্যান্থানাইড এলিমেন্ট আরো 14টা আছে, অর্থাৎ 18টা 14টা 32টা এলিমেন্ট আছে এই গ্রুপে। তাহলে এখানে 32 যুক্ত করে দেখবে এটা আমরা 86 পাবো। আর এই গ্রুপেও আমাদের 32টা যুক্ত করলে আমরা, এটার দরকার নেই, এটা লাগে না, ছাড়ো। তাহলে আমাদের এই পর্যন্ত মনে রাখতে হবে, রেডন অবধি এদের নিষ্ক্রিয় গ্যাসটা মনে রাখো, দেখবে সবার ইলেকট্রন বিন্যাস করতে পারবে। কিরকম, ধরো তোমাকে আমি যদি ডি ব্লকের আমি আর আচ্ছা ডি ব্লকের একটা নিয়ে নিচ্ছি। ধরো আমাকে বলা হলো যে কোবাল্টের, তাহলে কোবাল্ট তোমাকে তো এমনিতে কত নম্বর, কোবাল্টের হয়তো যেটা তোমাকে বলে দেবে না পরীক্ষায়, কারণ এটা 21 থেকে 30-এর মধ্যে তোমাকে কিন্তু মনে রাখা উচিত, যেটা আমি আগের ক্লাসেই বলেছি। তাহলে কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, তাহলে কোবাল্টটা 27 28 29 30, 27-এ আছে। ওকে, তাহলে 27 মানে, তাহলে এই 27-এর আগে নিষ্ক্রিয় গ্যাসটা কোনটা, দেখো কোন স্টেশনে নিষ্ক্রিয় গ্যাস আছে, দেখো 18 নম্বর একটা, সেই 18 নম্বরে নিষ্ক্রিয় গ্যাস আছে। তাহলে এর আগের নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে, আমরা তো 27টা 1 থেকে 1s2 2s2 এরকম করে আমরা করে আসবো না, তো 2p6 এরকম করতে তো অনেক সময় লেগে যাবে। তাই আমরা এই 27-এর মধ্যে 18 অবধি ইলেকট্রন বিন্যাস কার মতো, আর্গনের মতো, অর্থাৎ এটা 18 অবধি ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবারে 18-এর পরে এবারে আমি কি করব, দেখো এদের ইলেকট্রন বিন্যাসটা একটু যদি আমি মনে রাখো, তাহলে এদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু মনে রাখো, 1s2,
এর ইলেকট্রন বিন্যাসটা কি বলতো, এদের বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাসটা কি 2s2 2p, 2 কক্ষের যেটার আবার দুটো অরবিটাল 2s2 2p6, এটা কি 3s2 3p6, এটা কিন্তু 4s2 4p6, এরকম করে এটা 5s2 5p6, আর এটা কি 6s2 6p6। ওকে, তাহলে আমার আর্গন মানে 3p পর্যন্ত হয়ে গেছে। এবারে আর্গনের পরে কিন্তু শুরু হবে আমাদের 4 নম্বর পর্যায়ের প্রথম এলিমেন্ট, অর্থাৎ এস ব্লকের গ্রুপ 1 এর এলিমেন্ট। অর্থাৎ তাহলে আমাদের শুরু হবে কিন্তু 4s দিয়ে। সবসময় দেখবে এস ব্লক আছে মানে 4 নম্বর, এর পরের এই কোবাল্টটা নিশ্চয়ই 4 নম্বর এখানে পড়ছে। 18 পর্যন্ত এইটা, 18 পর্যন্ত আর্গন, তারপরে কিন্তু 18 থেকে এবার এখানে 19 থেকে একবারে 36 অবধি এই 4 নম্বর পর্যায়ে আছে, সেখানের মধ্যে কোবাল্ট কোথাও একটা আছে। তার মানে 4 নম্বর পর্যায়ে কিন্তু স্টার্ট হচ্ছে কোথা দিয়ে, 4s দিয়ে। ওকে, 4s দিয়ে কিন্তু স্টার্ট হবে। 4s 1 আর 2 হয়ে যাওয়ার পরে ইলেকট্রন কিন্তু তারপরে আগের কক্ষে আমরা ঢুকে জানি, সেটাই 3d সিরিজ শুরু হয়। অর্থাৎ তাহলে 18, তারপরে কি 4s, দেখো 4s এর পরে 4p তে ঢুকবে না, 3d তে ঢুকবে। দুটো ইলেকট্রন হয়ে যাওয়ার পরে d তে ইলেকট্রন ফিল আপ হবে, কারণ আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী 4s এর পরে এনার্জিক্যালি কার জায়গা আছে, 3d। তো এখানে দেখো, তাহলে এখানে 18 দিয়ে 20 হয়ে গেল, আর এটা কি 7, তাহলে আমাদের কোবাল্টের ইলেকট্রন বিন্যাস এটা হয়ে গেল। এবারে আমরা আসি এখানে ল্যান্থানাইডের ক্ষেত্রে আমাদের বিষয়টা দেখতে হবে। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড এফ ব্লক, মানে এফ ব্লকের আবার এফ ব্লক আমরা যদি পিরিয়ডিক টেবিলটা দেখি, তো সেই এফ ব্লকের সিচুয়েশনটা নিশ্চয়ই কোথায়, এফ ব্লকের সিচুয়েশনটা তোমরা একটু চিন্তা করো কোথায় পড়ো তো। এই যে আমি একটু আবার করে নিচ্ছি এটা, ধরো এখানে আমাদের যে গ্রুপ 1 আছে, তারপর গ্রুপ 2 আছে, তারপরে গ্রুপ 3 আছে। এই গ্রুপ 1 আর গ্রুপ 2টাকে আমরা বলছি এস ব্লক। ওকে, এইটাকে আমরা এস ব্লক বলছি। এবারে এই এস ব্লকের 1 2 3, এটা 1, এটা 3 ধরো, এটা 2 নম্বর পর্যায়, এটা ধরো 1 নম্বর পর্যায়। ওকে, এইটা হচ্ছে 4 নম্বর পর্যায়। তো 4 নম্বর পর্যায়ের এইখান থেকে আবার ডি ব্লক শুরু হচ্ছে, তাই না? এবারে এগুলোতে কিন্তু 1 2 3-এ আমাদের পি ব্লকেও এলিমেন্ট আছে। পি ব্লকটা পুরো পিরিয়ডিক টেবিলের একটা নকশা তোমার মাথার মধ্যে রেখে দিতে হবে। কিন্তু এখানে আমাদের গ্রুপ 13, হ্যাঁ, এইগুলো আমরা থার্ড সেমিস্টারে পি ব্লক পড়েছি, 14 15 16 17 18, 15 16 17 18 পড়েছি। হ্যাঁ, তার আগে আমরা 11-এ 13 14 পড়েছি। যাই হোক, গ্রুপ এখানে এ থেকে গ্রুপ 18 পর্যন্ত এদিকে আছে। এবারে দেখো এখানে যে গ্রুপ 13 থেকে গ্রুপ 12, এটা কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্ট। ওকে, এখানে যে 10টা 3 থেকে 12 কত হচ্ছে, 10টা গ্রুপ হচ্ছে। এবার এই 10টা গ্রুপের এটা হচ্ছে 5 নম্বর পর্যায়, এটা 6 নম্বর পর্যায়। ওকে, একটু আমি ক্লোজ হয়ে যাচ্ছে, এটা আমার 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, আর এই হলো 7 নম্বর পর্যায়। ওকে, এই এই এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এবারে এই যে এইখানে কোন এলিমেন্টটা আছে, স্ক্যান্ডিয়াম, মানে এই ডি ব্লকের, এটা 3d ব্লক, কারণ 4s এর পরে 3d তে ইলেকট্রন এখানে ঢুকতেছে, এখানে 5s এর পরে 4d তে ইলেকট্রন ঢুকতেছে, এখানে 6s এর পরে 5d তে ইলেকট্রন গুলো ঢুকতেছে, আর 7s এর পরে এখানে 6d তে ইলেকট্রন গুলো ঢুকতেছে। এটা ডি ব্লক, 3d ব্লক, 3d সারি, 4d সারি, 5d সারি, আর 6d সারি। ওকে, এবারে এই যে জায়গা দুটো স্ক্যান্ডিয়াম, তারপর দেখবে ইট্রিয়াম আছে, এটা হচ্ছে গ্রুপ 13, সরি গ্রুপ 3, গ্রুপ 3 এর এইটা স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, তারপরে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট। এই যে দুটো সিচুয়েশনে দেখা যাচ্ছে ইলেকট্রন এখানে 6s এর পরে, মানে এর যে ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি করি, ল্যান্থানাইটের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আমি ছোট করে লিখে দিচ্ছি, এখানে কিন্তু 6s এর পরেই 6s2 এর পরে যে 3d, সরি 5d, এটা যদি 5d1 এ একটা ইলেকট্রন ঢুকেছে, আমি এখানে
এখানে লিখে দিচ্ছি ছোট করে। তাহলে এখানে 6s2 পর্যন্ত এখানে হয়ে গেছে, এখানে দুটো 6s1 6s2, তারপরে 6s2 এর পরে আছে তারপরে ইলেকট্রনটা কোথায় ঢুকছে 5d1 এ। ওকে, তাহলে এখানেও 7s এ দুটো ইলেকট্রন ঢোকার পরে ইলেকট্রন কোথায় ঢুকছে 6d1 এ। ওকে, এবারে এই ল্যান্থানাইডটার পারমাণবিক সংখ্যাটাও কিন্তু মাথায় রাখবেন। ল্যান্থানাইড এলিমেন্ট আর অ্যাক্টিনাইড এলিমেন্ট, অ্যাক্টিনাইড ল্যান্থানাইড এগুলো কেন বলছে আমরা আসছি, তোমরাও হয়তো একটু জানো। এটার কিন্তু অ্যাটমিক নাম্বার কত 89। এবারে এই 57 পরে 58 এলিমেন্টটা কি এখানে আছে? না, 57 পরে হিসাব মতো এখানে যা যা এই স্ক্যান্ডিয়াম ইট্রিয়ামে যা হচ্ছে, তো এখানেও সেটা না হয়ে দেখ কি হচ্ছে না, কারণ 58তম ইলেকট্রনটা 5d2 করছে না, তাই সে এখানে আর আসছে না। এখানে কে থাকবে? এখানে যে থাকবে এরপরে 5d2 হবে, হ্যাঁ, তারপরে 5d3 হয়ে 5d10 এখানে হবে, তারপরে আবার 6 এখানে লাস্ট যে ইলেকট্রনটা কি ছিল 6s ছিল, এবার 6p শুরু হবে, 6p1 থেকে cp6 হবে, এই তো। তাহলে এখানে 58তম ইলেকট্রনটা কোথায় ঢুকছে না 4f এ ঢুকছে। 58তম ইলেকট্রনটা কোথায় ঢুকছে 4f এ, তারপর 59তম ইলেকট্রনটা আবার 4f এ ঢুকছে, অর্থাৎ এখানে f এ আবার ইলেকট্রন ঢোকা শুরু করছে, কিন্তু এটা তো আমি d ব্লক ধরে রেখেছি। তাহলে f এর ইলেকট্রন গুলো যেহেতু আবার f এর আমরা জানি f এর অরবিট কটা 7টা অরবিট, 7টা অরবিট মানেই বুঝতে পারছো এখানে 7টা ঘরে 14টা টোটাল ইলেকট্রন, মানে 14টা এলিমেন্ট, প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার মানে একটা করে ইলেকট্রন বাড়ছে, তার মানে 14টা ইলেকট্রন অর্থাৎ 14টা এলিমেন্ট সে এই ল্যান্থানাইডের, অর্থাৎ যেটা কত থেকে হবে, এই যে ল্যান্থানাইডের পরে 58তে যে এলিমেন্টটা রয়েছে তার নাম হলো সিরিয়াম। ওকে, সিরিয়াম। তারপরে 58 থেকে একেবারে 58 থেকে 71 লুটেসিয়াম, মনে রাখো লুটেসিয়াম, এমনিতেই মনে রাখতে হবে সিরিয়াম থেকে লুটেসিয়াম, মাঝারগুলো মনে রাখতে হবে কিন্তু এই রেঞ্জটা আমাকে মনে রাখতে হবে। তো এইখানে 4f, এটা 4f 1 থেকে শুরু হয়ে একেবারে যখন লুটেসিয়াম পর্যন্ত আসবে তখন সেটা 4f14 হয়ে যাবে। ওকে, 4f14 হয়ে যাবে। তার মানে ইলেকট্রন গুলো এইখানে এবারে যখন 71 এর পরে 72 নম্বর, এই 72 নম্বর ইলেকট্রনটা আবার 5d2 করবে। কথাটা বুঝতে পারলে? 72তম ইলেকট্রনটা 5d2 তে ঢুকবে। ইউটিউব থেকে যারা দেখছো, পরে আমি এই ভিডিওটা নিশ্চয়ই ইউটিউবে দেবো, তারা ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর এই চ্যাপ্টার থেকে আমি বাছাই করা প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলো করলেই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে বুঝে যেতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো বুঝে যেতে হবে যেগুলো আমি করাবো। তার আগে আমার ইলেকট্রন বিন্যাসটা আমি বুঝে নেব, কারণ ইলেকট্রন বিন্যাস না পারলে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো দেখো, তাহলে এই যে 58 থেকে 71তম মৌলগুলোকে আমরা বলছি, যেহেতু এই মৌলগুলো ল্যান্থানাইডের কাছেই, মানে তাহলে ল্যান্থানাইড এই ঘরটাতে টোটাল 15টা এলিমেন্ট রয়েছে ল্যান্থানাইডকে নিয়ে। তাহলে ল্যান্থানাইডের পরবর্তী 58 থেকে 71 নম্বর এলিমেন্টগুলো যেহেতু ইলেকট্রন 4f এর অরবিটালে ঢুকছে, তাই এই যে এলিমেন্টগুলোকে আমরা বলছি 4f সারি বা ল্যান্থানাইড সারি। একই রকম ভাবে অ্যাক্টিনাইড যে এলিমেন্টগুলো, এখানেও আমরা দেখব যে 90 থেকে, তাহলে তার থেকে আমরা দেখো ওইখানে আমি আমার এইটা এই সিরিজটা আপাতত করা আছে। দেখো আমার এখানে 4f সারি, দেখো এখানে 4f সারির যে কোথা থেকে কোথায় দেখো যেটা আমি বোঝালাম, এখানেও দেখো 5f সারি অর্থাৎ অ্যাক্টিনাইড যে মৌলটা, সেই অ্যাক্টিনাইড মৌলের জায়গায় এই 89 এর পরে অ্যাক্টিনাইডের পরে 90 থোরিয়াম থেকে লরেন্সিয়াম, হ্যাঁ, এই যে 14টা মৌলকে আমরা অ্যাক্টিনাইড সারি বা 5f সারি বলছি। এবারে
আমরা দেখব যে এই যে দুটো সারির ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে বলতো। মানে যদি 4f এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা তো এরকম প্রশ্ন আমাদের প্রায় আসে যে এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে। দেখো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনএস অর্থাৎ যেটা যত নম্বর ল্যান্থানাইটটা কত নম্বর পর্যায়ে আছে, 6 নম্বর, অ্যাক্টিনাইটটা 7 নম্বর পর্যায়ে, সেটাই হচ্ছে এখানে। তাহলে এন এর মান ল্যান্থানাইটের ক্ষেত্রে 6 আর অ্যাক্টিনাইট মৌলগুলোর ক্ষেত্রে 7। তাহলে ইলেকট্রনটা সমস্ত ল্যান্থানাইট বা এই নিচে আমাদের অ্যাক্টিনাইট এলিমেন্ট আছে তাদের ক্ষেত্রে এসে দুটো করে ইলেকট্রন সবসময় থাকছে। এরপরে কখনো কখনো এই এন এর আগের কক্ষ তার ডি অরবিটালে অর্থাৎ এন এর n-1 ডি অরবিটালে কখনো কখনো একটা ইলেকট্রন বা কখনো কখনো ইলেকট্রন এখানে থাকছে না। এদের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে এটা দেখতে পাবো। এবারে কিন্তু ইলেকট্রন এইখানে 14টা যে এইভাবেই ফিল আপ হচ্ছে, তার মানে এই 14টা ইলেকট্রন দেখো এইখানে তো D1 পর্যন্ত আমরা ল্যান্থানাইটের ক্ষেত্রে D1 দেখেছিলাম। তারপরে যে 14টা এলিমেন্টের ইলেকট্রন কোথায় ঢুকতেছে, এই এন এর দুটো কক্ষ এগিয়ে, অর্থাৎ এটা যদি 6 হয় এটা 4, এটা যদি 7 হয় এটা 5। তাহলে তার এব অরবিটাল গুলোতে n-2 এব অরবিটাল গুলোতে 1 থেকে 14টা ইলেকট্রন ঢুকছে। এইটাই তাই দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা এইটা পাচ্ছি, এইটা আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস পাচ্ছি। সুন্দরভাবে তোমরা দেখে নাও। এবারে আমরা দেখব যে আলাদা করে ল্যান্থানাইড এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কি হচ্ছে। ল্যান্থানাইড এলিমেন্ট গুলোর ক্ষেত্রে আমি এখনই বললাম, তাহলে সেটা কোথায় 6s হবে। আর ল্যান্থানাইড এলিমেন্ট গুলো 6 নম্বর কিন্তু পর্যায়ে তারা কিন্তু আছে, কিন্তু সেটা তাদেরকে আবার আলাদা জায়গায় আমরা পিরিয়ডিক টেবিলের নিচে কিন্তু একটা জায়গা দিয়েছে। তাহলে 6s এর পরে 5d কখনো 0 1 হচ্ছে, আর দেখো 4f। এবারে এই যে দেখো আমি এক্ষুনি যেটা নিষ্ক্রিয় গ্যাস করলাম, তাহলে তারা কিন্তু এই যে ল্যান্থানাইট গুলোর আগের যে 5 পর্যায় তার লাস্ট এলিমেন্টটা কি ছিল, জেনন। তাই জেনন 54 অবধি কিন্তু যা যা ইলেকট্রন বিন্যাস হবে তারপরে ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে হবে। দেখো এবারে যদি তুমি দেখতে পাও, দেখবে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হচ্ছে। এবারে দেখো এখানে কিছু কিছু ইলেকট্রন বিন্যাস তোমার একটু মাথার মধ্যে উপর দিয়ে যাবে। ধরো এখানে অবধি এই ল্যান্থানাইটটাকে এখানে রেখেছে, এটা কিন্তু ল্যান্থানাইট, এটা কিন্তু এই 4f সিরিজের মধ্যে আসে না, যেহেতু ল্যান্থানাইট পর হচ্ছে বলছে। তাছাড়া উপরেই তো আমরা সংজ্ঞাটা দেখলাম, আমরা তো এখানেই সংজ্ঞাটা দেখলাম ল্যান্থানাইট মৌল কাকে বলে, অ্যাক্টিনাইট মৌল কাকে বলে। সেখানে নিশ্চয়ই ল্যান্থানাইট মৌল মানে কিন্তু ল্যান্থানাইট মৌলটা নয়, তো সেগুলো ছাড়া সিরিয়াম থেকে এই যে লুটেসিয়াম, এটা হচ্ছে ল্যান্থানাইট মৌল। তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 4f1 হচ্ছে, এখানে দেখো এখানে তো এটা তো ল্যান্থানাইটের মতো যা আছে। তারপরে তাহলে এই যে 58তম ইলেকট্রনটা কোথায় ঢুকছে, 4f1 এ। তারপরে দেখো 4f1 না হয় একটু তোমাকে একটু মনে রাখতে হবে এগুলো যে কিভাবে হচ্ছে, একটু বোঝাটা সহজ। এটা হিসাব মতো কি এটা 4f2 হতো, আর এটা D1 না, এখানে দেখা যাচ্ছে এই ইলেকট্রনটা তখন এখানে চলে আসছে, এখানে পুরোপুরি ডিটা আবার খালি হয়ে যাচ্ছে, D0 হয়ে যাচ্ছে, কারণ এ ব্লক শুরু হয়ে গেছে বলে। দেখো এ ব্লকে এরকম করে ঢুকতে ঢুকতে দেখো আবার 5 এফটা একবার ফুলফিল হয়ে গেলে তখন আর ইলেকট্রনটা না ফুলফিল ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল হয়, সরি হাফ ফিল সরি আর আমরা কি জানি ফুলফিল বা হাফ ফিল ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল হয়। তাই এটা যে হাফ ফিল হয়ে গেল স্টেবিলিটির পাওয়ার পরে যে তারপরের ইলেকট্রনটা কি আবার ডিতে একটা করে ঢুকে গেছে। তারপরে আবার দুটো তো আর ডিতে না ঢুকে তখন কি ডিতে ঢোকা মানে এনার্জি আব্বাব প্রিন্সিপালকে ভায়োলেট করছে, কোথাও হয়তো তার সুবিধার জন্য হয়তো আব্বাব প্রিন্সিপালকে ভায়োলেট করতে হবে। এখানে কেন ভায়োলেট করছে, যেহেতু 4f-টা বেশি স্টেবল বলে। ওকে, মানে 4f এর হাফ ফিলটা বেশি স্টেবল বলে তাই এখানে একটু ভায়োলেট করে যাচ্ছে, কিন্তু তারপরে আবার 5f9 হয়ে গেল। এটাও দেখো তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা একটু আইডিয়া করো তাহলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে। হ্যাঁ, তারপর দেখো এই 14 এর পরে আবার 5d1 হয়ে গেল। একটু তুমি আইডিয়া করতে পারবে, কিন্তু পারবে। কেন আইডিয়া একটু করতে হবে, কারণ অনেক সময় আমাদের এই মধ্যিখানের ধরো এই হ্যাঁ এই এলিমেন্ট গুলো নিয়ে 2-4টা কিন্তু প্রশ্ন আসে। মানে এদের ক্ষেত্রে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা দেবে না, এদের সঙ্গে সঙ্গে এই অ্যাটমিক নাম্বারটা দিয়ে দেবে। এবার অ্যাটমিক নাম্বারটা জানা থাকলে কিভাবে তুমি এই যে কমন ইলেকট্রন বিন্যাসটার পরে কোথায় কোথায় যে ডি এর 0-1 এর ব্যাপারটা, তো এইখানে তোমাকে ল্যান্থানাইট পর্যন্ত মুখস্থ রাখবে। ল্যান্থানাইটের ইলেকট্রন বিন্যাসটাকে লক্ষ্য রেখে আমি তারপরে ইলেকট্রন গুলো ঢোকাবো। তো সেটা ঢোকাতে গিয়ে একটু তোমাকে যে আমি বললাম দেখো কোথায় কিরকম হচ্ছে
কোথায় ডি দেখো 0 হয়ে যাচ্ছে, যখন ডি আবার কখন 1 হচ্ছে, একটু আইডিয়া করে যদি না বুঝতে পারো হোয়াটসঅ্যাপে অবশ্যই বলবে। তো এইটা হচ্ছে ল্যান্থানাইডের ইলেকট্রন বিন্যাস। তারপর অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও ওই সেম ভাবেই কিন্তু ফলো হচ্ছে, শুধু অ্যাক্টিনাইডের ক্ষেত্রে একটা সংখ্যা এন এর মান একটা বেড়ে যাচ্ছে, তাহলে সেটা কি 7, তারপরে 6, তারপরে 5। আর এই ল্যান্থানাইড এই অ্যাক্টিনাইডের 6 নম্বর যে পর্যায়, তার 7 নম্বর পর্যায়ে এরা আছে। তো 6 নম্বর পর্যায়ের লাস্ট এলিমেন্টটা রেডন, অর্থাৎ 86 পরে, তারপরে এই যে 86 পরে 87 88 এস ব্লক হয়ে গেল, তারপরে এইটা কি 61 মানে অ্যাক্টিনাইড। দেখো অ্যাক্টিনাইড অর্থাৎ অ্যাক্টিনাইডের পরে এই যে 89 হয়ে গেল, 90তম ইলেকট্রনটা এবারে কোথায় ঢোকা শুরু করলো, এখানেও দেখো এখানে আবার একটা অ্যানোমালাস 5f এ এখনো ইলেকট্রন ঢোকেনি। ওকে, দেখো 5f এ এখনো ইলেকট্রন ঢোকেনি, কিছু করার নেই, তবে একটু তোমাকে করতে হবে। ইলেকট্রনে খুব একটা যে অসুবিধা হবে এই নয়, অ্যাক্টিনাইডের খুব একটা ইলেকট্রন বিন্যাস আসে না। দেখো প্রথমত ইলেকট্রন বিন্যাস যেগুলো যদি একবারে তুমি চাও যে আমি মুখস্থ আমাকে বলে দিন, আমি এইগুলো ভাই মুখস্থ করে নেব, তারপর আমার কোনো তাহলে মুখস্থ হিসেবেও কিন্তু তোমরা যেতে পারো। অত বুঝতে পারো, বুঝে তো আলটিমেটলি আমার খাতায় নামাতে হবে। দেখো এইগুলো মুখস্থ করবে, ল্যান্থানাইডটা মনে রাখবে, সিরিয়ামের অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা মুখস্থ রাখবে, লাস্ট এলিমেন্টটা মুখস্থ রাখবে। তারপর দেখো এই যে ইউরোপিয়াম, এটা দিয়ে অনেক জায়গায় আমি কোশ্চেন দেখি, এনডি দিয়ে নিউরোনিয়াম দিয়ে কোশ্চেন এসেছি দেখেছি। হ্যাঁ, এইগুলো একটু দেখবে। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবে 2-4টা। এখানে অবশ্য খুব একটা বুঝতে অসুবিধা নেই। দেখো এখানে 1 এর পরে এবার 3 হচ্ছে, এবার এইখানে কেন বললাম এখানে আবার D1 হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু একটু আইডিয়া করলে বুঝতে পারবে। অ্যাক্টিনাইডের বেলায় আবার একটু বেশি আবার এলোমেলো। এখানে দেখো থোরিয়ামে এখনো 4f এ ইলেকট্রন নেই, তো এইভাবে তুমি এই ক্ষেত্রে থোরিয়ামেরও ইলেকট্রন বিন্যাস মনে রাখবে, অ্যাক্টিনাইডের ইলেকট্রন বিন্যাস, লরেন্সিয়ামের মনে রাখবে, এগুলো মনে রাখলেই হয়ে যায়। এখানে নেপচুনিয়ামের মনে রাখবে, হ্যাঁ, ইউরেনিয়ামের মনে রাখবে, করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, চাপ নেই। চলো এবারে আমাদের এবার আমরা এর পরের প্রশ্ন উত্তরগুলো আমরা একটু বুঝে নেব। চলো, তো প্রথমত আসি যে অভ্যন্তরীণ সন্ধিগত, এদের সন্ধিগত মৌল, এরা কিন্তু সন্ধিগত মৌল। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড তো সন্ধিগত মৌল, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড তো সন্ধিগত মৌল। তো এরা দেখা যাচ্ছে এই সন্ধিগত মৌলের ভিতরে ল্যান্থানাইডের ঘরেই এরা আছে, তাহলে কি এরা ল্যান্থানাইড যেহেতু অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, তাহলে এরাদের আমরা বলছি আরেকটা নাম অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। অভ্যন্তরীণ সন্ধিগত মৌল আমাদের, বা ইনার ট্রানজিশন এলিমেন্ট এদের বলে। অভ্যন্তরীণ, আচ্ছা সন্ধিগত হবে, এটা একটু ঠিক করে নিও, সন্ধিগত মৌল, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ইনার ট্রানজিশন এলিমেন্ট। তাহলে কাকে বলে এই সব ব্যাপারে একটু দেখে নেবে, এগুলো তো আর বোঝানোর কিছু নাই। ল্যান্থানাইড মৌলগুলো বলতে কি বোঝায়, হ্যাঁ, এগুলোও তোমার বুঝে নেবে, একটু পড়ে নেবে। এবার আসি আমাদের ল্যান্থানাইড সংকোচন কি। দেখো ল্যান্থানাইড সংকোচন কি না, দেখা যাচ্ছে যে ল্যান্থানাইড মৌলগুলো দেখা যাচ্ছে যে ল্যান্থানাইড মৌলগুলো আমরা যখন এমনিতেই আমরা জানি যে পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে আমরা যত এগোবো তত পরমাণুর আকার কি পরপর ছোট হতে থাকবে। তার কারণটা হচ্ছে যে একই কক্ষে ইলেকট্রনগুলো ঢুকছে, যার ফলে কি এই বাম দিক থেকে ডান দিকে যত এগোবো তাতে করে কিন্তু এক একক করে পারমাণবিক সংখ্যা কিন্তু এক একক করে বাড়ছে, অর্থাৎ প্রোটনের নাম্বার, অর্থাৎ নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জের পরিমাণটা পরপর কিন্তু এদিকে বাড়ছে। সে তুলনায় ইলেকট্রনগুলো একই কক্ষে প্রবেশ করছে। এবার একই কক্ষে ইলেকট্রন প্রবেশ করলে কি হবে, যেহেতু দূরত্বটা প্রায় কাছাকাছি থাকার মানে দেখা যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে যত যাব এক একক করে বাইরের একই কক্ষে নেগেটিভ চার্জ বাড়ছে, আর এক একক করে পজিটিভ চার্জ বাড়ছে। আর নেগেটিভ পজিটিভ চার্জ বাড়া মানে তাদের মধ্যে আকর্ষণ বলও বেড়ে যাওয়া, যার ফলে কি এই ইলেকট্রনটা একটু এগিয়ে যাবে নিউক্লিয়াসের দিকে, অর্থাৎ আকারটা পারমাণবিক যে ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ আমরা কাকে বলি, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্ব, এটাকে আমরা একটা গোলক হিসেবে কল্পনা করি পরমাণুকে, তো সেই হিসেবে আমরা দেখতে পাবো যে আকার পরপর বাম দিক থেকে ডান দিকে ছোট হচ্ছে। এখানেও দেখা যাচ্ছে ল্যান্থানাইড এলিমেন্ট গুলোকেও আমরা এইভাবেই একটা নিচে পিরিয়ডিক টেবিলের নিচে 14টা ঘরে, হ্যাঁ, এখানে ল্যান্থানাইড আর নিচে অ্যাক্টিনাইড এলিমেন্ট গুলো, এখানে ল্যান্থানাইড এলিমেন্ট গুলো
আর এখানে অ্যাক্টিনাইড এলিমেন্ট গুলোকে আমরা রেখেছি। হ্যাঁ, তো এখানে এই যে এখানে কি আছে বললাম, সিরিয়াম থেকে লুটেসিয়াম, আর এখানে দেখলাম যে আমাদের থোরিয়াম থেকে লরেন্সিয়াম। ওকে, এই যে এলিমেন্ট গুলো পরপর দেখা যাচ্ছে তাদের পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ পরমাণু অবস্থায় তাদের ব্যাসার্ধও কমছে, আর তারা আয়ন রূপে, এরা সাধারণত 3+ আয়ন রূপে থাকে ল্যান্থানাইট এলিমেন্ট গুলো, তো তাদের আয়ন অবস্থাতে প্রত্যেকটা 3+ আয়ন অবস্থাতেও তাদের আকার পরপর কমছে। এক্ষেত্রেও থোরিয়াম অ্যাক্টিনাইড মৌলগুলোর ক্ষেত্রেও আকার পরপর কমছে। এই কারণটা আমাদের জানতে হবে। তার কারণটা হলো যে ওই একই, এরা সবাই কোথায় ইলেকট্রন ঢুকতেছে, 4f এর ল্যান্থানাইডের ক্ষেত্রে 4f উপকে একটি করে নতুন ইলেকট্রন প্রবেশ করছে, নিউক্লিয়াসের আধানও এক একক করে বেড়ে যাচ্ছে। আর 4f এর কি আমরা কি জানি, দেখো এমন একটা কক্ষে ইলেকট্রন ঢুকতেছে তার আবার আবরণী প্রভাব কম। আবরণী প্রভাব কম মানে কি, আবরণী প্রভাব নিশ্চয়ই তোমরা জানো যে নিউক্লিয়াসের থেকে যে বাইরের কক্ষটা, তো এই ল্যান্থানাইডের ক্ষেত্রে বাইরের কক্ষ কি 6s, তো এই বাইরের কক্ষটা এদের মধ্যেখানে তাহলে আরো যে কক্ষগুলো আছে, আরো কক্ষ এর আগের কক্ষ, এরপর কি 5d বললাম, 5d তে ইলেকট্রন ঢুকছে, তারপরে কি 4f এ ইলেকট্রন ঢুকছে, তাহলে f এর না আবরণী প্রভাব খুব কম। এখানে একটা করে ইলেকট্রন, একটা দুটো করে এরকম 14টা করে ইলেকট্রন, 14টা পর্যন্ত ইলেকট্রন এখানেই ঢুকছে। এবার যে এই কক্ষে যে ইলেকট্রন গুলো ঢুকছে, মানে এই ইলেকট্রন গুলো কিন্তু খুব একটা আবরণের সৃষ্টি করছে না। আবরণের বেশি যদি সৃষ্টি করতো তখন কি এই যে দুটো কক্ষের মধ্যে আকর্ষণ বল, এই যে বাইরের কক্ষটা থেকে এই নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যেত। হ্যাঁ, যদি আবরণ দেখো আবরণ দেখো তাহলে এই 4f আবরণ কম করছে মানে কি, যে তাহলে এই যে 6s স্টার 6s অরবিটাল আর যে নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, মানে এরা বেশি আবরণ অর্থাৎ বেশি বাধা দিচ্ছে না এই আকর্ষণ বলে, আবরণী প্রভাবটা এদের কম 4f এর, যার ফলে কি আকর্ষণ বলটা কিন্তু 6s এর ইলেকট্রনকে বেশি মাত্রায় আকর্ষণ তারা করবে। ফলে কি দেখো যত আমরা যাচ্ছি নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বাড়ছে, কিন্তু ইলেকট্রনটা সেই কম আবরণী প্রভাবযুক্ত অরবিটালে এক এক করে প্রবেশ করছে। যে ইলেকট্রনগুলো তাহলে এই যে ইলেকট্রনগুলোকে মানে বাইরের কক্ষের ইলেকট্রনকে অতটা আবরণের প্রভাব সৃষ্টি করছে না ওই ইলেকট্রনগুলো, সহজেই 6s এর ইলেকট্রনকে নিউক্লিয়াস যত আমরা এগোবো তত যেহেতু পজিটিভ চার্জ এক একক করে বাড়ছে, তাহলে তাদের এই আকর্ষণ করার ক্ষমতাটাও কিন্তু পরপর করে বাড়বে। তো সেই জন্য এই যে বিষয়টা হচ্ছে এটাকে ল্যান্থানাইট সংকোচন বলা হচ্ছে। দেখো একটু পড়লেই এবারে ল্যান্থানাইট সংকোচনের কারণটাও তোমরা বুঝতে পারবে, যেটা বুঝিয়ে দিলাম এবারে তুমি পড়ো বুঝতে পারবে। সেকেন্ড যে টাইপের কোশ্চেনটা আছে, ফোর্থ কোশ্চেনটা আমাদের হচ্ছে কি ল্যান্থানাইডের যে জারণ সংখ্যা, অর্থাৎ তারা কি রূপ ক্যাটায়ন অবস্থায় থাকে না, সবাই প্রায় 3+ ক্যাটায়ন অবস্থায় থাকে। এটা কেন ল্যান্থানাইড গুলো জারণ অবস্থা +3 বেশিরভাগ এলিমেন্টের, সেটা কেন? দেখো তার কারণ এখনই তুমি বুঝতে পারবে। দেখো এই যে সবার কক্ষে মোটামুটি এই f ছাড়া বাইরের কক্ষগুলোর যে বাইরের যে f ছাড়া যে বাইরের যে d আর x রয়েছে, এখানে তো সবসময় দুটো ইলেকট্রন রয়েছে, আবার কোথাও দেখবো যে একটা করে ইলেকট্রন রয়েছে কোথাও কোথাও। এবারে দেখা যাচ্ছে যে এই যে ইলেকট্রন গুলো তিনটে ইলেকট্রন ছেড়ে দিলে তাহলে 4f কি হয়ে যাবে, 4f থেকে 4f এর যেহেতু দেখো আবরণী প্রভাব কম, তাই এর থেকে আবার ইলেকট্রন বের করতে বেশি শক্ত, কারণ এরা এখানে আবরণী প্রভাব কম মানে এর ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস বেশি জোরে আকর্ষণ করে রাখবে। তাহলে দেখো সহজে 6s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, এবং 4f উপকক্ষের দুর্বল আবরণী প্রভাবের জন্য নিউক্লিয়াস তারা অধিক মাত্রায় আকর্ষিত থাকবে, তাই 4f থেকে ইলেকট্রন তেমন ভাবে বেরোবে না। তাই সেই জন্য 4f থেকে একটির বেশি ইলেকট্রন ত্যাগ করতে প্রচুর পরিমাণে শক্তি, মানে একটা হয়তো ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো দেখা গেল 6s 2 দুটো এই ইলেকট্রন তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে অর্থাৎ এই যে আমার 4f থেকে তাহলে একটার বেশি ইলেকট্রন বেরোতে পারবে না। একটার বেশি ইলেকট্রন বেরিয়ে হয়তো বেরিয়ে গেল, তারপরেও এফটা কিন্তু ইলেকট্রন বের করতে তখন যেই পজিটিভ হয়ে যায়, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে নিউক্লিয়াস পুরো পরমাণুটা একটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেল, তখন কি সে আরো কিন্তু বাইরের কক্ষের সঙ্গে আকর্ষণটা আরো বেড়ে যাবে, অর্থাৎ তখন দ্বিতীয় ইলেকট্রনটা আর বের করতে পারবে না। তাহলে 4f থেকে বড় জোর একটা ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। তো যেখানে 5d তে ইলেকট্রন নেই সেখানে হয়তো f থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে মোটামুটি দেখা যাবে তারা তিনটেই ইলেকট্রন সর্বাধিক ছাড়তে পারে, তাই তাদের মুখ্য জারণ স্তর দেখবো যে +3 অবস্থায় থাকে। ওকে।
পরের প্রশ্ন হচ্ছে সিরিয়াম কেন +4 জারণ অবস্থা প্রদর্শন করে। দেখো সিরিয়ামের ক্ষেত্রে সিরিয়াম কিন্তু সিরিয়াম হচ্ছে ল্যান্থানাইটের এলিমেন্টগুলোর ফার্স্ট এলিমেন্ট। তো তার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ইলেকট্রন বিন্যাসটা। দেখো তার মানে এন এর ক্ষেত্রে আমি 4টা বড় জোড়ছে যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে একটা 4f এর তো বললাম একটা ম্যাক্সিমাম ইলেকট্রন ছাড়তে পারে। সেক্ষেত্রে আমরা দেখব যে জেনন হয়ে যাবে, মানে যদি সিরিয়াম 4টা ইলেকট্রন করে দেয় তাহলে সিরিয়াম 4+, তখন তাহলে শুধু কি জেনন, শুধু আমরা পাচ্ছি জেনন। অর্থাৎ জেনন একটা মানে সিরিয়াম তখন জেননের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে যাবে, অর্থাৎ তার যে কাছাকাছি যে ইলেকট্রন সব পরমাণু চাই কি আমরা সেই ছোট ক্লাস থেকে শিখে আসছি যে সমস্ত পরমাণু চাই তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তাই এক্ষেত্রে সিরিয়াম 4টা ইলেকট্রন ছেড়ে তার জেননের মতো আকার নিয়ে নেবে, তাই কি সিরিয়াম 4+ জারণ অবস্থা দেখায়। ওকে চলো এবারে আমাদের পরের প্রশ্নটা কি আছে, ল্যান্থানাইট কি +3 জারণ অবস্থা প্রদর্শন করতে পারে? ল্যান্থানাইট কি করতে পারে সিরিয়ামের মতো না, ল্যান্থানাইট কিন্তু করতে পারে। ল্যান্থানাইটের বাইরের কক্ষেই 3টে ইলেকট্রন আছে 5d, আর এটা ডি ব্লক এলিমেন্ট। এখানে 4f এ তো আর ইলেকট্রন নেই, তাহলে কি 4 দিতে এখানে তাহলে জেনন থেকে মানে জেননের মতো ইলেকট্রন বিন্যাস স্টেবল করে যাওয়ার পরেও কি সে আর ইলেকট্রন ছাড়বে? ছাড়বে না। তাই কি ল্যান্থানাইট +3 হতে পারে, +4 প্রদর্শন করে। এবং সিরিয়াম 4+ এর মধ্যে কোনটা তীব্র বিজারক? দেখো এটাও একেবারে সহজ, আমরা দেখলাম যে সিরিয়াম 3-4+ সে অবস্থায় থাকে, সিরিয়াম 4+ অবস্থায় থাকে। সিরিয়াম 4+ হয়ে যাবার পরে কি সে আর ইলেকট্রন ছাড়তে চাইবে? কিন্তু সিরিয়াম 3+ হয়ে যাবার পরে সে আরো একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে কি সিরিয়াম 4+ হতে চাইবে। ওকে সিরিয়াম 4+ হতে চাইবে, সিরিয়াম 4+ হতে চাইবে। তাহলে সেই হিসেবে আমরা কি জানি যে জারক মানে তীব্র জারক, বিজারক মানে তীব্র বিজারক মানে কি, যে অপরকে তীব্রভাবে বিজারিত করে, মানে অপরকে বিজারিত করার ক্ষমতা তার বেশি। অপরকে বিজারিত করার ক্ষমতা বেশি মানে নিজের জারণ হতে হবে, অপরের বিজারণ মানে নিজের জারণ। তীব্রতর বিজারক মানে অপরকে সে তীব্রতর ভাবে বিজারিত করতে পারে, তাই নিজেই নিশ্চয়ই ভালোভাবে জারিত হতে পারে। জারিত হওয়ার অর্থ কি ইলেকট্রন ত্যাগ করা। তাহলে দেখা যাচ্ছে সিরিয়াম 3+ ইলেকট্রন ত্যাগ যেহেতু করে, সহজে ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তার বেশি হবে, কারণ ইলেকট্রন একটা ত্যাগ করে দিলে সে সিরিয়াম 4+, যেটা কিনা খুব স্টেবল ইলেকট্রন বিন্যাস জেননের মতো। তাই কি সিরিয়াম 3+ যেহেতু জারিত হতে চাইবে, তাহলে সিরিয়াম 3+ অপরকে বিজারিত করবে, বিজারিত করার প্রবণতা বেশি। যার জারিত হওয়ার প্রবণতা বেশি সেই তাহলে জারিত করছে মানে কি সেই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে সেই ইলেকট্রন গুলোই তো অপরকে দিয়ে দেবে, অর্থাৎ তাকে অপর কাউকে ইলেকট্রন এই ইলেকট্রন গুলোই দিয়ে কি অপরকে বিজারিত করবে। আর সিরিয়াম 4+ তো কি এখান থেকে আর ইলেকট্রন বর্জনই হচ্ছে না, তাহলে এ তো কোনো বিজারণ ধর্মই দেখাবে না, সিরিয়াম 4+ কোনো বিজারণ ধর্মই দেখাবে না। ওকে তো এটা আমাদের প্রশ্ন ছিল। তারপরে 8 নম্বর প্রশ্নটা ছিল, চলো এখানে বলছে এই যে কালারের ব্যাপার এলেই তোমাকে ডি অরবিটাল বা এফ অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা তোমাকে বুঝতে হবে। কালারের ব্যাপার এলেই দেখো এটা ডি ব্লকে কিন্তু প্রচুর কালারের প্রশ্ন করেছে। তো জলীয় দ্রবণে এই চ্যাপ্টারটা আবার ভালোভাবে বুঝতে গেলে কিন্তু তোমাদের আগের যে আমাদের কোঅর্ডিনেট কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, জটিল যৌগের কেমিস্ট্রি, সেটা কিন্তু আমাদের ভালো জানতে হবে। তো রঙিন হলে Fe3+ রঙিন হলেও লুটেসিয়াম 3+ বর্ণহীন কেন? দেখো আমরা আয়রনের জারণ ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিয়াম থেকে যে জেনন, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এই ইলেকট্রন বিন্যাস যেন তোমাদের ঠোঁটের ডগায় থাকে। এবার দেখবে এর কি আয়রনের অ্যাকচুয়ালি অনেক সময় তোমরা হঠাৎ করে একবারে, আমি অনেকবার এটা বলছি যেহেতু ইউটিউবের যারা দেখছো তাদের জন্য বলে দিই যে সবসময় চেষ্টা করবে ইলেকট্রন বিন্যাস একবারে, যদি তুমি Fe3+ ইলেকট্রনটা ভাবতে পারছো না, তাই আপে কিন্তু আগে করে নাও এফির ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ তুমি হয়তো এফির ইলেকট্রন বিন্যাস মুখস্থ করে গেছো, হ্যাঁ তাই এফির ইলেকট্রন বিন্যাস আগে করে নাও। এফি 26 আছে মানে আমার 26 এর পরে যে তাহলে কি 18টা পর্যন্ত তো আর্গন, তাহলে 26, 27, 28 সেটা কি এটা হলো আমরা কি জানি আয়রনের ক্ষেত্রে তাহলে এইরকম 3d আর 4s, তার 4s দুটো হওয়ার পরে 4s দুটো মানে 20টা পর্যন্ত হয়ে গেছে, তাহলে 26 মানে এখানে 6 হবে,
তাহলে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস এখান থেকে দুটো বেরোলো আর এখানে ডি থেকে একটা বেরোলো 3d5। ওকে, এবারে 3d5 আর লুটেসিয়াম এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 4f14। দেখো লুটেসিয়াম এর করো, দেখো লুটেসিয়াম এর ক্ষেত্রে এরপরে শুধু লুটেসিয়াম এর কি ছিল, লুটেসিয়াম এর ছিল জেনন, তারপরে কিন্তু 4 মানে একেবারে এখানে ছিল 6s2 5d1 আর 4f14। দেখো এই যে লুটেসিয়াম 3+ তাহলে করলে কি হবে, এইখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, তাহলে হয়ে যাবে 4f। এবারে আমাদের এই যে কালারের ব্যাপারে আমি বলেছি যে D0 আর D1 D10 যখন হবে তাহলে এদের ক্ষেত্রে এই দুটো অবস্থাতে তারা কালার দেখাবে না, কারণ সেক্ষেত্রে কি এই যে জটিল বা এই যে ধাতুগুলো সন্ধিগত মৌল বলো বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলো, সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে যখন আয়রনের কথা বলছি, তাহলে এদের যদি ডিটা একবার ইলেকট্রন না থাকে বা ডি এ যদি সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, তাহলে এরা যখন যৌগ তৈরি করার সময় বললাম কি জটিল যৌগ বা এমনি নরমাল যৌগ তৈরি করার সময় এদের অরবিটালটা কি ডি অরবিটালে স্প্লিট হয়ে যায়, যেটা আমরা আগের পরের ইউনিট 4 পড়েছি। তাই জন্য আমরা ইউনিট 4টা আগে এই ইউনিট 3 আগে কিন্তু করে নিতে হয়। তোমাদের ইউটিউব থেকে যারা দেখছো জানি না কিভাবে পড়েছো, আগে অবশ্যই ইউনিট 4 পড়ার পরে ইউনিট 3 পড়তে হয়। তো আমাদের তাহলে ট্রানজিশন হয়ে যাচ্ছে, ইলেকট্রনটা স্প্লিট হয়ে যাচ্ছে, ডি অরবিটাল স্প্লিট হয়ে যাওয়ার পরে এবারে দেখো এই দুটো সিচুয়েশনে কেন কালার হচ্ছে না, কারণ দেখো যখন T0 তাহলে কি এবারে কি ইলেকট্রন গুলো মানে এই নরমাল অবস্থায় আয়রনের এইখানে থাকে, কিন্তু যখন আয়রন যৌগ তৈরি করে তখন এই স্প্লিটের অবস্থায় তখন এটা কি নিম্ন ডি এটা উচ্চ ডি, এবারে ইলেকট্রন গুলো নিশ্চয়ই আগে নিম্ন তারপর উচ্চ, তারপর ধরো 0 যখন মানে এখানে কোনো ইলেকট্রন নেই, স্প্লিটেও কোনো ইলেকট্রন, এখানেও ইলেকট্রন নেই এখানেও ইলেকট্রন নেই, মানে এটা তো তার নরমাল অবস্থা, এখানে ইলেকট্রন নেই মানে ডি তে কোনো ইলেকট্রন নেই, তাহলে স্প্লিটের ডি অরবিটালও দুটো ডি, এই যে ডি ডি ট্রানজিশন যেটা বলি, তাহলে ডিডি ট্রানজিশন এখানে হবে না, ইলেকট্রন নেই মানে কি ডিডি ট্রানজিশন, ডিডি ইলেকট্রনের স্থানান্তর হবে না। আর D10 যখন তখনও দেখো যখন ফিল আপ হয়ে যাবে তখন ইলেকট্রনের ট্রানজিশন হবে না, তাহলে এই দুটো ক্ষেত্রে তো ইলেকট্রনের ট্রানজিশন হচ্ছে না। এছাড়া অন্য D1 থেকে D9 তাদের কিন্তু একটা হলেও উপরের কক্ষে ফাঁকা, D9 এর কথা আমি যদি ধরি D1 2 3 4 5 6 7 8, এবার দেখো এই 9 এর ঘরে একটা ফাঁকা আছে, 9 এর ঘরে এখনো একটা ফাঁকা আছে। ওকে, তার মানে ইলেকট্রন খুবই বড় যেখান থেকেই হোক ইলেকট্রন একটা কিন্তু এইখানে ট্রানজিশন হতে পারে, ইলেকট্রনের স্থানান্তর হতে পারে, D9 পর্যন্ত সেটা হতে পারে। ওকে, তাহলে যখনই ইলেকট্রনের ট্রানজিশন হয় তখনই যৌগটা কালার দেখায়। এবার কেন ট্রানজিশন হলে কালার দেখায় সেটা আমরা নিশ্চয়ই আগের চ্যাপ্টারে আলোচনা করেছি, এখন আর যাচ্ছি না। তাহলে এক্ষেত্রে দেখবো আমাদের আয়রনের ক্ষেত্রে আমরা সেই ট্রানজিশনটা হওয়ার মতো ইলেকট্রন বিন্যাস তার আছে। দেখো এখানেও এ ব্লকের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে আমরা হয়তো এটা এই ক্লাসে বা এই তোমাদের লেভেল এখন আর পড়ানো হবে না, এফ এরও কিন্তু সেম কনসেপ্টে এ ব্লকেরও কিন্তু দুটো আর এফ এ কিন্তু এফ তখন এফ দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে যায়, এই যে 7টা ডি এফ অরবিটাল, এখানে 7টা যে এফ অরবিটাল, সেই 7টা এফ অরবিটাল কিন্তু দুটো ভাবে স্প্লিট হয়ে যায়। তা দুটো স্প্লিট হয়ে গিয়ে এখানেও কিন্তু ইলেকট্রনের এফ ইলেকট্রন, এখানে এফ ব্লকের ক্ষেত্রে আমরা এখানে ট্রানজিশনটা কি হয় এফ ইলেকট্রন ট্রানজিশন বা এফ ইলেকট্রনের স্থানান্তর। তাহলে এখানেও যখন এফ যদি 0 হয়ে যায় তাহলে ইলেকট্রনের ট্রানজিশন হবে না, আর এফ যদি 14 হয়ে যায় সেক্ষেত্রে ইলেকট্রনের কোনো ট্রানজিশন হবে না। ইলেকট্রন ট্রানজিশন কখন হবে F1 থেকে 13 অবধি। ওকে, তাহলে এই একই কনসেপ্ট দিয়ে আমরা বুঝে গেলাম যে লুটেসিয়ামের ক্ষেত্রে লুটেসিয়াম 3+ এর ক্ষেত্রে ইলেকট্রনের ট্রানজিশন হয় না, এফ দেখো এফ ইলেকট্রনের স্থানান্তর হয় না, তো সেই জন্য এটা কিন্তু কালার হয় না, বর্ণহীন হয়। চলো এবারে আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। না, এখানে যে ল্যান্থানাইট হাইড্রোক্সাইড আর লুটেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটি অধিকতর ক্ষারকীয় এবং কেন? তাহলে ক্ষারকীয় কে হবে, যে সহজে OH মাইনাস ছেড়ে দেবে সেটাই ক্ষারকীয়, অধিকতর ক্ষারকীয়। এই দুজনের মধ্যে সহজে কে OH মাইনাস ছেড়ে দেবে, সেই ছেড়ে দেবে যার ক্ষেত্রে OH আর মেটালটার সঙ্গে যে বন্ড সেটা উইক হবে। তো সেটা আমরা খুঁজতে হবে কার ক্ষেত্রে উইক হবে। দেখো এখানে আমরা এটা তো দেখো সিদ্ধান্ত, আমি যদি এটা মুখস্থ করলে এই সিদ্ধান্তটা মনে থাকবে, সেই জন্য না আমি লিখেছি বটে রেখে, তোমরা আগে দেখবে যে অ্যানালাইসিস করে কি হচ্ছে, মানে তোমরা কি দেখবে যে ল্যান্থানাইটের ইলেকট্রন বিন্যাস করো, মানে এখানে ল্যান্থানাইটটা
কি অবস্থায় আছে। এখানে ল্যান্থানাইটটা আছে, ল্যান্থানাইট ওইচ, ল্যান্থানাইট তিনটে ওইচ ছেড়ে দেওয়া মানে কি ল্যান্থানাইট এখানে 3+ অবস্থায় আছে, এখানে লুটেসিয়াম 3+ অবস্থায় আছে। ওকে, তাহলে এই দুটো আয়নের মধ্যে কে বড় ছোট সেটাকে আমরা দেখতে হবে। তো আমরা দেখবো যে ল্যান্থানাইট আয়নগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক ল্যান্থানাইট থেকে লুটেসিয়ামে বৃদ্ধি পায়। পরমাণু ক্রমাঙ্ক তো বৃদ্ধি পাচ্ছে। ল্যান্থানাইটের ক্ষেত্রে ভাবো এটা 58, ল্যান্থানাইটটা 57তম এলিমেন্ট, ল্যান্থানাইটটা কি 57তম এলিমেন্ট। আর তারপরে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত কত 71, তার মানে এখানে 58 থেকে 71 লুটেসিয়ামের মধ্যে বেশি আছে। তার মানে কি লুটেসিয়াম 3+ এর আকার নিশ্চয়ই ছোট হবে। হ্যাঁ, ল্যান্থানাইট থেকে লুটেসিয়ামের আকার বৃদ্ধি পায়, আর ল্যান্থানাইট থেকে লুটেসিয়াম বৃদ্ধি পায়। তাহলে দেখো পরমাণু ক্রমাঙ্ক ল্যান্থানাইট থেকে লুটেসিয়ামের যে পরমাণু ক্রমাঙ্ক ক্রমশ বৃদ্ধি পায়, তাই তো পরমাণু ক্রমাঙ্ক ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে এবারে সেই যে বৃদ্ধিটা আবার কোথায় পাচ্ছি, যে মানে এখানে বৃদ্ধিটা কিন্তু ল্যান্থানাইটের পরে যে এই 15টা ইলেকট্রন কোথায় 4f কিন্তু 14টা ইলেকট্রন ঢুকছে, মানে এর আগে কিন্তু লুটেসিয়ামের আগে কিন্তু 14টা এলিমেন্ট কিন্তু 4f ঢুকতেছে। এবার 4f এর আবরণী প্রভাব কম হওয়ার জন্য তারা কিন্তু আবরণী প্রভাব কম হচ্ছে মানে কি এই 14টা ইলেকট্রন ঢুকছে মানে এই নয় যে তারা দূরের কক্ষে ঢুকছে তাই এর আকার লুটেসিয়ামের আকার বাড়তে থাকবে না। লুটেসিয়ামের আকার যে ল্যান্থানাইটের থেকে বাড়বে এমন নয়, কারণ ল্যান্থানাইট থেকে লুটেসিয়াম যে যতগুলো ইলেকট্রন সেগুলো কোথায় ঢুকছে 4f এ, ইলেকট্রনটা দূরে ঢুকছে না দূরের কক্ষে 4f এ, বরং ল্যান্থানাইটে তো 6d, তাহলে 5d ল্যান্থানাইটে অবশ্য আর কোনো ইলেকট্রন নেই, মানে ল্যান্থানাইট 3+ মানে একবারে জেননের মতো হয়ে গেছে। যাই হোক, তো 4f এ ইলেকট্রন ঢুকতেছে মানে কি আবরণ, আবার 4f এর আবরণী প্রভাব কম। আবার ল্যান্থানাইট থেকে লুটেসিয়াম মূল্যের পারমাণবিক ক্রমাঙ্ক 15টা বেশি, 15টা। তাহলে দেখতে পাচ্ছি যে চার্জ প্লাস ব্যাসার্ধ এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাম দিক থেকে, অর্থাৎ ল্যান্থানাইট থেকে লুটেসিয়াম। এখানে আমরা ল্যান্থানাইট এরিয়াগুলোকে আমরা শর্টে এলএন লিখি, এলএন। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এলএন ওইচ এই যে কত বাম দিক থেকে ডান দিকে যত যাবো এই বন্ধনটা কি অধিকতর সমযোজী হবে। অধিকতর সমযোজী কেন হবে? এটা সেই ফ্যাজান্স রুলের কথা চিন্তা করো। ফ্যাজান্স রুলে আমরা কি পড়েছিলাম যে এই যে এলিমেন্টটা যত, আমরা তো জানলাম কি তাহলে লুটেসিয়ামের যে পজিটিভ চার্জ কি এটা অনেকটা বেশি, মানে এই যে প্রেসার তার যেহেতু আকার ছোট, আবার এখানে চার্জ 3+, তাহলে চার্জ 3+ আর আকার এখানে দেখো এই যে ল্যান্থানাইটের ক্ষেত্রে যে ল্যান্থানাইটের ক্ষেত্রেও 3+ আর লুটেসিয়ামের ক্ষেত্রেও 3+। এবার লুটেসিয়ামের ব্যাসার্ধ যেহেতু ছোট তাহলে চার্জ প্লাস ব্যাসার্ধ লুটেসিয়াম তাহলে কি OH মাইনাসের যে ইলেকট্রনগুলোকে অধিক মাত্রায় আকর্ষণ করবে, ফলে কি তাদের যে এই যে ওভারল্যাপ অঞ্চলটা বেড়ে যাবে। তো ওভারল্যাপ অঞ্চল বেড়ে গেলে কি সমযোজী ক্যারেক্টার বেড়ে যাওয়া। ওকে, সমযোজী ক্যারেক্টার বেড়ে যাওয়া অর্থাৎ তাহলে দেখতে পাবো যে বাম দিক থেকে ডান দিকে যত যেগোবো তাহলে দেখবো যে সমযোজী ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অধিক ক্ষুদ্র লুটেসিয়ামের সমযোজী চরিত্র বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষারীয়তা কিন্তু হ্রাস পায়। দেখো যত যদি OH এর মধ্যে যে যে বন্ডটা সেটা যদি সমযোজী হয় তাহলে সে কিন্তু আর ভাঙতে চাইবে না, কারণ তার ওভারল্যাপটা অঞ্চলটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেই বন্ডটা কিন্তু বরং OH কে, মানে লুটেসিয়াম যেহেতু ক্ষুদ্র আর তার পজিটিভ চার্জ পার ব্যাসার্ধ এটা অনেকটা বেশি, তার ফলে কি OH কে সে ছাড়বেই না। তা ছাড়বে না মানে আমরা তো প্রথমেই আলোচনা করলাম যে যে যত OH মাইনাস ছাড়তে পারবে তার ল্যান্থানাইটের দৈর্ঘ্য সর্বাধিক হবে। ওকে, এর প্রশ্ন আমাকে রনি তোমাদের মধ্যে কিন্তু পাঠিয়েছিল, সেটাও এই একই সেন্স দিয়েও কিন্তু সেই প্রশ্নটা হয়ে যাবে, সেটা আমি এখানে দিইনি। দেখো সেটাও প্রশ্ন ছিল যে ওর সঙ্গে আজকেই আমার আলোচনা হচ্ছিল এই ভিডিওটা করার আগে, কিন্তু খুব ইম্পর্টেন্ট বলা যায়। আমি ডি ব্লকে দিয়েছি কিনা জানি না, আমার নেই, এটা তো ডি ব্লকের এলিমেন্টের হয়তো প্রশ্ন। সেখানে ছিল দেখো ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট, যেহেতু ডি ব্লক এলিমেন্ট এটা তিনটেই হয়, কিন্তু ল্যান্থানাইট 3+ অবস্থাতেই থাকে। এক্ষেত্রে অ্যাক্টিনাইটও কিন্তু এর নিচে কে আছে অ্যাক্টিনাইট, তাই না? ল্যান্থানাইটের পরের এলিমেন্টটা কি অ্যাক্টিনাইট, মানে নিচের যে এলিমেন্টটা পরের মানে নিচে গ্রুপ ওয়াইজ। তো এর ক্ষেত্রে দেখতে যে বলা হচ্ছে প্রশ্ন এরা কোনটা বেশি ক্ষারীয়। দেখো তুমি তো আমি মুখস্থ করার দরকার নেই, নিজেই চিন্তা ভাবনা করার পরে আমি শেষে লিখবো অতএব এটা। তারপর চিন্তা ভাবনা এবারে আমি কি করবো না, এখানে ল্যান্থানাইট 3+ আর এখানে অ্যাক্টিনাইট 3+। এবারে দেখো এখানে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ওই যে ল্যান্থানাইটের লুটেসিয়াম যে হচ্ছিল পরপর কমতে ছিল এরকম নয়। দেখো ল্যান্থানাইট থেকে লুটেসিয়াম তাদের তো একই জায়গায়, ল্যান্থানাইট যে জায়গায় আছে
লুটেশিয়ামও কিন্তু একই ঘরে আছে, এখানে শুধু 4f, তাহলে এর ইলেকট্রন গুলো পরে ঢুকছে। এখানে দেখো এদের ইলেকট্রন বিন্যাস কি, এর ইলেকট্রন বিন্যাস 5d1, মানে এই ল্যান্থানাইডের ক্ষেত্রে যদি 5d1, আর ল্যান্থানাইডের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে 5d1 আর 6s2 5d1, আর এখানে কি জেনন। ওকে, আর এর ক্ষেত্রে রেডন মানে 83 পরে এখানে দেখো 6d1 আর 7s2 তাহলে দেখো এক্ষেত্রে একটা কক্ষ কিন্তু বেড়ে গেল, বাইরের 6s ছিল, এটা 7s, তাহলে এক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিনাইডের আকার কিন্তু বড়। হ্যাঁ, অ্যাক্টিনাইড 3+ মানে রেডনের মতো, আর এখানে দেখো জেননের মতো, তাহলে রেডনের পরে তো জেননের পরে তো রেডন আছে, তাহলে অ্যাক্টিনাইডের আকার কিন্তু অনেক বড়। মানে একটা গ্রুপ, তাহলে দেখো অ্যাক্টিনাইডের আকার কিন্তু ল্যান্থানাইডের থেকে অ্যাক্টিনিয়াম 3+ এমনি অ্যাক্টিনাইড বা তার আয়ন অবস্থাতেও বড়। ওকে, যেহেতু একটা গ্রুপ পরে আছে, একটা পর্যায় পরে আছে, এবারে যেই আকার বড় মানে এ কিন্তু আর ওইজ মাইনাস গুলোর সঙ্গে এ যতটা, এই আকার ছোট মানে এই ওইজ মাইনাস গুলোর সঙ্গে আকার এ ছোট বলে এই ওইজ মাইনাসকে জোরে আকর্ষণ করে নিজের দিকে টেনে আনবে। নিজের দিকে টেনে আনলে এর ইলেকট্রনের অঞ্চলের সঙ্গে এর ইলেকট্রন অঞ্চলের কি বেশি মাত্রায় ওভারল্যাপ হবে, অর্থাৎ এটা সমযোজী হয়ে যাবে। এটা সমযোজী, এর মধ্যে সমযোজী ক্যারেক্টার বেশি। এবার সমযোজী ক্যারেক্টার বেশি হলে কি ইলেকট্রন কিন্তু ওভারল্যাপ করছে, মানে কি এ আর সহজে ওইজ মাইনাস এখান থেকে বেরোতে পারবে না। অন্যদিকে এর আকার যেহেতু বড়, তাহলে এখানে সমযোজী ক্যারেক্টার কম, আয়নীয় ক্যারেক্টার বেশি। এবার আয়নীয় হলেই কি আয়ন রূপে ওইজ মাইনাস সহজে বেরিয়ে যাবে, বাট এখানে আকার ছোট মানে ওইজ মাইনাস গুলোকে খুব বেশি মাত্রায় আকর্ষিত করে রাখছে না, তাই এখান থেকে কি ওইজ মাইনাস সহজে বেরিয়ে যাবে। ওকে, তাই কি দেখতে পাবো যে এই অ্যাক্টিনাইড ওইজ বেশি ক্ষারীয়। তারপর দেখো এটাও একই কনসেপ্ট দিয়ে, তো এটাও দেখবে বুঝে নেবে, লুটেশিয়াম আর সিরিয়াম। ওকে, তো এখানেও দেখবে লুটেশিয়াম থেকে সিরিয়াম, তো লুটেশিয়ামের আকার তো ছোট হয়ে যাচ্ছে, লুটেশিয়ামের আকার তো ছোট, তাহলে লুটেশিয়ামের আকার ছোট মানে কি সেখানে কিন্তু সমযোজী ক্যারেক্টার বেশি, সমযোজী ক্যারেক্টার বেশি মানে এখান থেকে ওই ছাড়বে না, তো সিরিয়ামই বেশি ক্ষারীয় হবে। ওই একই কনসেপ্টে প্রশ্নটার উত্তর লেখা আছে, আমি আর বলছি না। যে ডি ব্লক মৌলগুলো অনেকগুলো আমাদের দেখবে, ডি ব্লক এলিমেন্ট গুলো একাধিক জারণ অবস্থা দেখায়, এটা এমনি ডি ব্লক এলিমেন্ট বলো, সন্ধিগত মৌলগুলোর বৈশিষ্ট্য আমরা জানি। তাহলে এ ব্লক মৌলগুলো কিন্তু সেরকম দেখাচ্ছে না, এটা দেখলাম যে এবিসি বা এ ব্লক +3 জারণ অবস্থা দেখাচ্ছে, তো এখানে ভ্যারাইটিটা হচ্ছে না কেন? তার কারণ দেখো ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যে এন এস এর আগে n-1 ডি তে ইলেকট্রন গুলো ঢুকছিল, এবারে এই এনএস আর n-d এই যে দুটো উপকক্ষের মধ্যে এনার্জিটির কিন্তু খুব একটা পার্থক্য নেই, যার ফলে যখন ইলেকট্রনের একটা করে ইলেকট্রন তৈরি করা বলো, মানে একটা বিজোড় ইলেকট্রন তৈরি করা বলো, বা জটিল যৌগ তৈরি করার সময় যে খালি অরবিটাল তৈরি করা বলো, তাহলে কি তখন এস আর এনএস বা n-d মিলে মিশে একাকার হয়ে তারা কিন্তু বাইরের কক্ষ হয়তো এনএস, কিন্তু দেখা যাচ্ছে n-d এর উপকক্ষটাও এদের কাছাকাছি এনার্জির বলে, তো বাইরের কক্ষ হিসেবে কিন্তু এটাও ট্রিট হচ্ছে, দুটো মিলে বাইরের কক্ষ ট্রিট হচ্ছে, যার ফলে কি তাদের ক্ষেত্রে অনেকগুলো ইলেকট্রনের অংশগ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়। তাহলে ডি ব্লকের ক্ষেত্রে একটু ভাষাটা যেটা আছে সেটা একটু ফলো করবে, ব্যাপারটা মূল ব্যাপারটা বুঝে গেলে। তাহলে এ ব্লকের ক্ষেত্রে সেটা হচ্ছে না, এ ব্লকের ক্ষেত্রে যে বাইরের কক্ষ দেখো 7 6s, তারপরে তার আগের কক্ষ একবারে দুটো আগের কক্ষ 4f, এনার্জির একটা বিশাল পার্থক্য আছে না, ইলেকট্রন গুলো ঢুকতেছে 4f এ 1 থেকে 14, কিন্তু তার বাইরে আগে তার 5d আছে। আমি যদি এফ সরি ল্যান্থানাইডের কথা বলি, অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও সেম ভাবে হবে। ওকে, তাহলে এই যে তাহলে এর আর এদের মধ্যে এনার্জির কিন্তু বিশাল পার্থক্য হওয়ার জন্য তো দেখা যাচ্ছে শুধু 4f এর ইলেকট্রন গুলোই বা এই যে ভ্যারাইটিটা এরকম হচ্ছে না, এরা এই 4 রকম যে অরবিটাল তারা মিলে মিশে সংকরায়ন, মানে যখন দেখবে আমরা সংকরায়ন করার সময় কিন্তু সব কক্ষগুলো মিলে মিশে যায়, তো সেই যে মিলে মিশবে কখন যাবে যদি এনার্জেটিক্যালি প্রায় এনার্জেটিক্যালি তারা সেম থাকে, তো সেক্ষেত্রে এই ব্লকের ক্ষেত্রে ওটা হচ্ছে না, তাই ক্ষেত্রে এরকম হচ্ছে। দেখো তারপরে এই যে আমি যেটা বললাম, দেখো পারমাণবিক সংখ্যা তোমাদের দেয়া থাকবে, এরকম দেয়া থাকলে তুমি সেগুলো যে অন্যরকম যে ইলেকট্রন বিন্যাস এগুলো তো আর মুখস্থ করোনি,
তো আপাতত আমরা ল্যান্থানাইড এলিমেন্টের যদি পরপর এদের মুখস্থ করে তাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু পেরে যাবে। ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে। এটার যে সিরিয়ামের ক্ষেত্রে ওই একই কনসেপ্ট দিয়ে সিরিয়াম 3+, সিরিয়াম 3+টাই কি সিরিয়াম 4+ হয়ে যেতে চাইবে। তার মানে কি সিরিয়াম 4+ হয়ে যাওয়া মানে কি সিরিয়াম 4+ জারক পদার্থ হিসেবে কাজ করে। হ্যাঁ, জারক পদার্থ হিসেবে কাজ করে। সিরিয়াম 4+ তার জারণ অবস্থা, স্থায়ী জারণ অবস্থা কি সিরিয়ামের সিরিয়াম 4+, 3+ জারকতে উপনীত হতে একটি ইলেকট্রন গ্রহণ করে সে কি সিরিয়াম 3+ হয়ে যেতে চাইবে। ওকে, তাই কি সিরিয়াম 3+ তীব্র একটা জারক পদার্থ। দেখে নিও। তো তারপরে দেখো এরকম আছে, একটু আমি স্কিপ করে যাচ্ছি, তোমরা একটু উত্তরটা দেখে নিও, যদি না বুঝতে পারো আমাকে বলবে। এই প্রশ্নগুলো কিন্তু একই ঘরানায়, এগুলো দেখে নিও, যদি না বুঝতে পারো অবশ্যই বলবে। এগুলোও দেখো, এই সংসদ নমুনা প্রশ্নে এটা ছিল কি এদের বলে দিয়েছে, এদের বলে দিলে মানে তখন তুমি করতে পারবে। এটা কোথায় ছিল, ওই যে আমাদের যে ডি ব্লক এলিমেন্টে, কিন্তু এটা ডি ব্লক এলিমেন্টের মধ্যে কিন্তু এসে যাচ্ছে। ডি ব্লকের এটা 72 মানে কি বলতো ওই ল্যান্থানাইটের, এই জন্য এখানে ল্যান্থানাইটের পরে যে লুটেসিয়াম পর্যন্ত যে এলিমেন্ট ছিল, দেখো লুটেসিয়াম পর্যন্ত যে এলিমেন্ট ছিল, তো লুটেসিয়ামের 71 ছিল, তাহলে 72 ইলেকট্রন, 72 পরে। তার মানে এগুলো কোথায় আছে বলতো, যদি চিন্তা করো ওই যে আমরা করেছিলাম না স্ক্যান্ডিয়াম, আমাদের যে ফার্স্ট যে ডি ব্লকের এলিমেন্ট সেটা কি মানে 3D যে স্ক্যান্ডিয়াম, তারপর ইট্রিয়াম বললাম, অ্যাক্টিয়াম, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, এবার এই যে টাইটেনিয়াম, তারপরে এই যে জার্কনিয়াম আছে, যে আর আছে, তারপর দেখো এই যে জেড আর জার্কনিয়াম, তারপরে এই যে হফনিয়াম, এই যে এই যে এলিমেন্টটা আছে মানে এইটা ল্যান্থানাইট, তারপরে এইখান থেকে ডি ব্লক 4F সিরিজ শুরু হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট, অর্থাৎ ল্যান্থানাইট এলিমেন্টগুলোর পরে যে 70 পর্যন্ত হয়ে গেল, তাহলে এখানে 71 নম্বর এলিমেন্টটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে 40 নম্বর এলিমেন্ট। এই যে এই দুজনের মধ্যে একটা তুলনা করেছে, এটা ডি ব্লকের প্রশ্ন হয়ে যাচ্ছে। সারি এটা 5D এক্ষুনি তো বললাম। 4D সারি এটা দেখবে ওই যে বললাম টাইটেনিয়ামের নিচে আছে, টাইটেনিয়ামের নিচে জার্কনিয়াম, তারপর হফনিয়াম, জার্কনিয়াম 4D, এটা 5D সারি। ওকে, 5D সারির বলছে কি এদের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান বলছে। তা প্রায় সমান কারণটা হচ্ছে দেখো এই যে আমরা সিচুয়েশনটা লক্ষ্য করো, সমান তুমি নিজেই বুঝতে পারবে যে আমাদের যে এইখানে আছে ধরো জেড আর, এইখানে কে আছে ইট্রিয়াম, তারপর জেড আর এখানে ল্যান্থানাইট, আর তারপরে হফনিয়াম। তারপর দেখো এইখানে দেখো এলিমেন্টটা এর পরে এলিমেন্ট কিন্তু এখানে যাওয়ার পরে ল্যান্থানাইটের পরে কিন্তু এই যে হফনিয়ামের আগে বেশিরভাগ ইলেকট্রন কোথায় ঢুকেছে 4F এ। এই যে 4F এ মানে এটার সঙ্গে থেকে হয়তো পারমাণবিক সংখ্যার অনেক গ্যাপ, কিন্তু ইলেকট্রনগুলো ঢুকেছে আগের কক্ষ, যাদের আবার নিম্ন OF এর সংকোচন মানে তাদের যে আবরণী প্রভাব অনেক কম। তাই দেখা যাচ্ছে যে হফনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বেশি, মানে প্রোটনের পজিটিভ চার্জ বেশি, আবার ইলেকট্রনগুলো 4F এ বেশিরভাগ আছে বলে, তার আগের ইলেকট্রনগুলো 4F এ আছে বলে, তাহলে এটা কিন্তু বাইরের কক্ষ থেকে এদের কিন্তু বাইরের কক্ষকে এই যে হফনিয়ামের পারমাণবিক সংখ্যা বেশি হওয়ার কারণে তারা কিন্তু প্রবল মাত্রা আকর্ষণ করবে। তো এখানে যে ওই একটা কক্ষ বেড়ে যাচ্ছে বলে যে এফেক্টটা বড় হয়ে যাওয়ার কথা, এর ক্ষেত্রে আপাতত হবে না, কারণ দেখো এদের আগের যেগুলো আছে সেটার একটু ওই আবরণী প্রভাব কম বিষয়টার জন্য দেখা যাচ্ছে সেই এফেক্টটা দেখা যায়। কি বলছে দেখো 5D সারির পূর্ববর্তী যে এলিমেন্টগুলো আছে, 5D সারির যে এই যে 5D সারি বললাম, তার যে পূর্ববর্তী এলিমেন্টগুলো কি ল্যান্থানাইট, যাদের কিনা দুর্বল আবরণী প্রভাবযুক্ত 4F সংকোচনের এই যে যেটাকে আমরা ল্যান্থানাইট সংকোচন বলছি, তার জন্য ব্যাসার্ধ কিন্তু কমে যাচ্ছে। উচ্চতর কক্ষের মানে ধরো এই হফনিয়াম যে উচ্চতর কক্ষে আছে, উচ্চতর কক্ষের উপস্থিতির কারণে জার্মেনিয়াম থেকে হফনিয়ামের শ্রেণীগত যে পরপর শ্রেণীগত যে প্রবণতা অনুযায়ী ব্যাসার্ধ বৃদ্ধির যে হওয়ার কথা, সেই যে সেটা ল্যান্থানাইট সংকোচন সেই বাধাটাকে সেটাকে প্রতিহত করছে।
মানে সেই ব্যাপারটাকে, বৃদ্ধির যে প্রবণতাটাকে এই ল্যান্থানাইড সংকোচন কি হচ্ছে, প্রতিহত করছে। তাই কি তাদের আকার প্রায় সমান হয়। অবশ্যই একটু বড় হবে হফম্যানিয়ামে, কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বড় হয় না, প্রায় সমান হয়। এই কারণে দেখো তাদের ধর্ম প্রায় একই রকম ভৌত, এটা ওরই প্রশ্ন। তুমি আকার দেখবে, আমাদের সমস্ত ধর্ম আকারের হেরফের করে। আকার মানে আকারের, দুটো পরমাণুর আকার যদি সেম হয় তাদের ধর্ম কিন্তু প্রায় সেম হবে। আমরা তো দেখেছি যে আকার বড় ছোট হলেই তো ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বা ইলেকট্রন বর্জনের ক্ষমতা, বন্ধন গঠনের ক্ষমতা, এগুলো কিন্তু আকারের উপরে ডিপেন্ড করছে। আকার যেহেতু সমান এদের, তাই দেখতে পাবো যে ওই সংকোচনের কারণ, এর আকার প্রায় এর সঙ্গে সমান কেন, ল্যান্থানাইড সংকোচনের কারণে। এদের আগের যে কক্ষ, ল্যান্থানাইড সংকোচনের কারণে এর আকারটা খুব একটা বাড়ে না। তো সেটার জন্য তাদের আকার যেহেতু প্রায় অনুরূপ, তাই কি তাদের মধ্যে যে ধর্মগুলো অনুরূপ, আকার যেহেতু অনুরূপ, ধর্মগুলো অনুরূপ। হ্যাঁ, এই দেখে নিও, তোমরা বুঝতে পারবে। দেখো এটা আমাদের ইম্পর্টেন্ট আছে, 23-এ এসেছিল, 16-তে এসেছিল, এবারেও আসতে পারে। হ্যাঁ, দেখো এলে বললাম না, এই যে তোমাকে দেখিয়ে দেবে। এবার সেই জন্য ইলেকট্রন বিন্যাসটা কিন্তু একটু তোমাকে মাথা খাটিয়ে যদি করো, কোথায় কে থাকার কথা। এখানেও দেখো সেম, কিন্তু এখানেও কিন্তু যে এখানে 41, দেখো এটা কিন্তু ওটারই সেম, মানে ওর যে আমরা পড়লাম, জেড আর পড়লাম, জেড আর পরেই কিন্তু এনবি আছে। নাম কি, টি এর নাম কি, অত আমার জেনেই খুশি লাভ নেই। তুমি চিন্তা করো যে পুরো পিরিয়ডিক টেবিলটা তোমার একটা নখদর্পণে আছে, কোথায় কে সিচুয়েশন আছে। পারমাণবিক সংখ্যাটা অন্তত অনুযায়ী বুঝতে পারছি যে এটা ল্যান্থানাইড, তার মানে এখানেই আমার ল্যান্থানাইডের কাছে 58 থেকে 70 কমপ্লিট হয়ে গেছে। তারপর এর পরের এলিমেন্টটা কি, 71, যেটাকে আমরা হফম্যানিয়াম বললাম। ওকে, তারপরে এই যে টিএ আছে, তারপরেই টিএ এটা আছে, অর্থাৎ এটা 71, এটা 72, তাহলে এটাই 72 নাম দেওয়া আছে। তাহলে এর আগে যেটা আছে সেটা হচ্ছে এনবি, যেটা কিনা 41। বাস, এটাও দেখো সেম ওয়েতে বদল কোশ্চেনের উত্তরটা আছে। চলো দেখে নেই আমরা। বলছি যে এদের রাসায়নিক সাদৃশ্য দেখার, এটাও দেখো, তাহলে এখানেও তো আর এরাও তো, এদেরও এই টাইটে এই যে টি অর্থাৎ ট্যান্টালাম, বোধহয় এর নাম ট্যান্টালাম। এই ট্যান্টালামের আগে, তখন আমি বললাম নাম নিয়ে যে তোমাকে জাস্ট টিএ দেওয়া আছে, বাস এর জায়গার পজিশনটা তুমি আইডিয়া করতে পেরে গেছো। দরকার হয় একটু রাফে এরকম ছকটক কেটে বুঝে নেবে। আমি যে আগের যে কাজটা করলাম এটা নিজেও তুমি রাফে দেখে নিতে পারো। মনে মনে চিন্তা করতে গেলে অনেক সময় লেগে যাবে, একটু হাতে নাতে করে দেখবে, সিচুয়েশনটা মানে এদের পজিশনটা বুঝতে পেরে যাবে। তো এরা একই গ্রুপে থাকলে ওই এখানে একই রকম ল্যান্থানাইড সংকোচনের কারণে এর আকার খুব একটা বাড়ে না, তাই এদের পারমাণবিক ব্যাসার্ধ দুজনের প্রায় সেম। হ্যাঁ, প্রায় সমান, আকার প্রায় সমান হয়, তাই কি এদের যে ধর্মগুলো প্রায় সাদৃশ্য হয়। বাস, চলো এবারে আমাদের একটা মানে এটা ওই এখানে দিয়ে দিচ্ছে, এই কারণে এখানে ল্যান্থানাইড সংকোচনের কারণেই কিন্তু এই ঘটনার এদের ডি ব্লক এলিমেন্ট। হ্যাঁ, কিন্তু এখানে এদের দুজনের ধর্মের যে এই ব্যাপারটা ঘটছে সেটা কিন্তু ল্যান্থানাইড সংকোচনের কারণ। তাই একটু দেখে নিও। এটা আমাদের ল্যান্থানাইডের মধ্যেই আছে সিরিয়াম আর আছে ইউরেনিয়াম। এদের এটা হচ্ছে সরি ইউরেনিয়াম না, এটা ইউরোপিয়াম। ওকে, বললাম না নামে গিয়ে লাভ নেই, দেয়া যাবে এদের পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমি একটু ল্যান্থানাইড গুলো একবার হুবহু মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু তুমি বুঝতে পারবে, দেখবে আমি দেখালাম না ওই কয়েকটা, এই যে ইউ এর কথা আমি কিন্তু বলেইছিলাম যে এদের এর পারমাণবিক ইলেকট্রন বিন্যাসটা কিন্তু মনে রাখবে। দেখো দুটো যখন 2 প্লাস ব্র্যাকেটে 2 আছে, মানে জ্বালানো অবস্থা 2, অর্থাৎ 2 প্লাস অবস্থায়, তা কোনটা বেশি অধিক হবে। দেখো আমি বললাম যে যত আমি ইলেকট্রন বিন্যাস যদি করি, এই ইলেকট্রন বিন্যাসটা আবার উঠেনি। এদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমার এখানে উঠেনি সম্ভবত। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দেবে ওইখানে, দেখে ওটা দিয়ে, মানে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, মানে এস থেকে দুটো ইলেকট্রন দিয়ে ছেড়ে যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, এসটা 0 করে দেবে, 6s 0 করে দেওয়ার পরে যেগুলো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে হুন্ডের যে অনুসারে অর্ধপূর্ণ পরিপূর্ণ এই স্থায়িত্বতার আংশিক, আমরা জানি কি সেটা ওই যে হুন্ডের সূত্র অনুযায়ী অর্ধপূর্ণ আর পরিপূর্ণটা বেশি স্টেবল আংশিক পূর্ণের থেকে। তাই দেখা যাচ্ছে যে এই যে ইউরেনিয়ামের ক্ষেত্রে, ইউরোপিয়ামের ক্ষেত্রে যে 4f এর যে পরিপূর্ণ হয়েছে ওটার মধ্যে ওই যে 4f7 হয়ে যাবে ইউরেনিয়ামের ক্ষেত্রে 4f7। হ্যাঁ, উপকক্ষটি অর্ধপূর্ণ হয়, অর্ধপূর্ণ। হ্যাঁ, তাই কি আংশিক পূর্ণ 4f, সিরিয়ামের ক্ষেত্রে কি আংশিক পূর্ণ, তাই কি ইউরেনিয়ামটাকে অধিক কত
এক্সচেঞ্জ এনার্জি, হ্যাঁ এখানে এক্সচেঞ্জ এনার্জি যদি বলতে পারো এই কথাটা, হয়তো এক্সচেঞ্জ এনার্জি অতটা আর ব্যাখ্যা করতে হবে না, কিন্তু ওই কিন্তু যত মানে এই যে আমরা বারবার বলে যাই যে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ এই ইলেকট্রন বিন্যাসটা স্টেবল, সেটা কিন্তু এক্সচেঞ্জ এনার্জি, এই বিনিময় শক্তি, বাংলায় এই ইংরেজিটাই লিখবে, এক্সচেঞ্জ এনার্জিটা বেশি হওয়ার কারণে এক্সচেঞ্জ এনার্জি, কিন্তু সেটা আমরা পড়েছিলাম পিরিয়ডিক টেবিলে। তো এখানে অত দরকার নেই, এই সব শব্দটা যদি বলো সেটাই হবে, যদি বলতে পারো বলবে, না হলে ওই যে পরিপূর্ণ অর্ধপূর্ণ হওয়ার জন্য এটা বেশি ইলেকট্রন, এদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু দেখাবে এখানে, এই বিন্যাস করে আর আমি এটা ওঠেনি। চলো তারপরে তাহলে পরের প্রশ্ন কি না, ল্যান্থানাইড মৌলগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া কঠিন কেন? ওকে, তার কারণ কি, ল্যান্থানাইড গুলো +3 জারণ অবস্থায় থাকে, বললাম যে +3 জারণ অবস্থা করে নিলে কি ল্যান্থানাইড গুলো মানে ল্যান্থানাইড যে মানে ল্যান্থানাইড এলিমেন্ট গুলো মানে একবার সিরিয়াম থেকে লুটেসিয়াম, এই এলিমেন্ট গুলোর ক্ষেত্রে যখন +3 হয়ে যাবে তাদের ক্ষেত্রে তাহলে 4f এর শুধু ইলেকট্রন, 4f থেকে একটা ম্যাক্সিমাম ইলেকট্রন যেতে পারে, মোটামুটি 4f 14 অবস্থায়, মানে 1 থেকে 14 এখানেই জাস্ট ইলেকট্রন গুলো আছে এদের মধ্যে। তাই দেখা যায় ল্যান্থানাইড আয়নগুলোর মধ্যে বিশেষ যে ল্যান্থানাইড আয়নগুলোর মধ্যে বিশেষ ব্যাসার্ধের বিশেষ পার্থক্য থাকে না। যখন ল্যান্থানাইড সবাই 14 হয়ে যায় তাদের মধ্যে কিন্তু সব ইলেকট্রন তো এফ এর মধ্যেই আছে, আর আগের যে ইলেকট্রন গুলো তো ফাঁকা হয়ে গেছে। তা সেই জন্য দেখা যাবে ল্যান্থানাইড যখন সব ল্যান্থানাইড যখন 3+ হয়ে গেছে, তাহলে তাদের কিন্তু আয়নীয় ব্যাসার্ধটা খুব বেশি মাত্রায় কিন্তু তাদের পার্থক্য থাকে না। তাই কি তাদের রাসায়নিক ধর্ম প্রায় সদৃশ্য হয়। রাসায়নিক ধর্ম সাদৃশ্য হলে ল্যান্থানাইড মৌলগুলোকে, তাহলে যদি সব ল্যান্থানাইড জাতীয় ল্যান্থানাইডের সঙ্গে ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা ল্যান্থানাইডের সঙ্গে অক্সিজেন, সালফার যাই কিছু যুক্ত হয়ে যায়, তো সব মৌলগুলো যদি সবার মধ্যে যদি ল্যান্থানাইড সব ধরনের ল্যান্থানাইড এলিমেন্টগুলো যদি তাদের ধর্ম যদি প্রায় সেম হয়, তাহলে তাদেরকে আলাদা করাটা আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হবে। আমরা তো ধর্ম পার্থক্য দিয়েই তাদের আলাদা করতে পারি, তাই কি এদের আলাদা করা কঠিন। একটু ভাষাটা একটু ফলো করবে এগুলোর ক্ষেত্রে। চলো নিজে লিখতে গিয়ে দেখা যাবে সময়ও খেয়ে নেবে, আর যেটা মেন কথাটাই লেখা হবে না। তো ল্যান্থানাইড ত্রিযোজী এর মধ্যে আয়নগুলো বর্ণহীন কেন? একই বর্ণহীন ইলেকট্রন বিন্যাস দেখালে বুঝতে পারবে যে ল্যান্থানাইডের ক্ষেত্রে যে সাধারণত যে ল্যান্থানাইড আয়নগুলোর মধ্যে বর্ণহীন কেন হলে, ল্যান্থানাইড আয়নগুলো সাধারণত রঙিন হলেও এই দুটো বর্ণহীন, কারণ এখানে দেখো কোনো ইলেকট্রন থাকছে না, এই ল্যান্থানাইডের ক্ষেত্রে কোনো পুরো D0 হয়ে যাচ্ছে, আর লুটেসিয়ামের ক্ষেত্রে 4f14 হয়ে যাচ্ছে, পুরো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে 4ff ওটা আগে একটা করে এলাম না, ff এখানে ট্রানজিশন সম্ভব না, আর এর ক্ষেত্রে DD ট্রানজিশন সম্ভব না। তাই এই দুটো এলিমেন্ট কি দেখা যাচ্ছে যে এরা বর্ণহীন, এটাই ওইখানে বলা হয়েছে, একটু দেখে নিও। ওকে চলো তারপরে দেখো এরও সিচুয়েশনটা একটু দেখে নিও, 63 একটু দেখে নিও, এগুলো আর ওই একই রকম ভাবে এখানে ওই যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ব্যাপার, তাই এদের ইলেকট্রন বিন্যাসটা করতে পারলেই বুঝতে পারবে যার এখানে বিজোড় ইলেকট্রন আছে সেটা প্যারাম্যাগনেটিক, বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন আছে প্যারাম্যাগনেটিক, আর যার নেই দেখো 7টা, এখানে দেখো 4f7 হয়ে গেছে, 7টা অযুগ্ম আছে, তাহলে কি এখানে প্যারাম্যাগনেটিক। তার প্যারাম্যাগনেটিক ধর্ম কার বেশি, দুটির মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক এবং কেন? তাহলে আমরা দেখলাম যে এর ক্ষেত্রে এটা কি, এখানে দুটো বিজোড় ইলেকট্রন, এতে অযুগ্ম ইলেকট্রন থাকে না, দেখো 4f এখানে সব পরিপূর্ণ, এখানে অযুগ্ম ইলেকট্রন নেই, এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন নেই, তাই তো অযুগ্ম ইলেকট্রন নেই, আর এই ক্ষেত্রে দেখো অযুগ্ম ইলেকট্রন আছে, 7টা অযুগ্ম ইলেকট্রন আছে। তো তাই ক্ষেত্রে এটা প্যারাম্যাগনেটিক, ইউ প্যারাম্যাগনেটিক আর ওয়াইবি ডায়াম্যাগনেটিক। ল্যান্থানাইড সংকোচন অপেক্ষা অ্যাক্টিনাইড সংকোচন মান বেশি কেন? ল্যান্থানাইডের সংকোচন অপেক্ষা অ্যাক্টিনাইড সংকোচন বেশি, কারণ দেখো তার 5f, সেক্ষেত্রে 5f এর আবরণী প্রভাব তো আরো কম। 4f এর আর 5f এর যদি তুলনা করি, 4f এর থেকে দেখো আবরণী প্রভাব কার ক্ষেত্রে কেন কম হয়, যখন ডিফিউজড f গুলো, তখন s এর আবরণী প্রভাব সবচেয়ে বেশি, কারণ f হচ্ছে স্ফেরিক্যাল আকার, মানে একবারে সুষম ভাবে ছড়িয়ে আছে নিউক্লিয়াসের চারপাশে, তাহলে বাধাটাও একবারে সুষম ভাবে তার বাধাটা পাচ্ছে। আর এ ব্লক এমনিতে ডি ব্লকের দেখো আরো ডিফিউজড হয়ে যাচ্ছে, দেখো ইলেকট্রন গুলো চারিদিকে এইরকম ছড়িয়ে যাচ্ছে। পি ব্লকের মধ্যে মোটামুটি একটা লোপে ছড়াচ্ছে, আর এখানে দেখো আরো বেশি ইলেকট্রন ছড়িয়ে যাচ্ছে। এফ এর ক্ষেত্রে আরো বেশি অসংখ্য এরকম লোপ দেখতে পাবো। ওকে, অসংখ্য বিভিন্ন যে 3D পজিশনে
3D আমরা স্ট্রাকচারটা যদি দেখি তাহলে দেখবো অনেকগুলো এফ ব্লকের ক্ষেত্রে সেখানে অনেকগুলো লোব আছে এফ ব্লকের ক্ষেত্রে। তাহলে এই শুধু যে ডি ব্লকের মতো এবার ছড়িয়ে আছে ডিফিউজড আকার, হ্যাঁ ডিফিউজড আকার। ইলেকট্রনগুলো যত ছড়িয়ে ছিটিয়ে থাকবে তার আবরণ মানে ভাববো যে আরো সেই তার যে আবরণ করার ক্ষমতাটা অনেক কম হবে যত ছড়িয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে দেখবো যে এফ এর ক্ষেত্রে ইলেকট্রনগুলো বেশি ছড়িয়ে আছে। তাই তাই হচ্ছে কি ল্যান্থানাইড সংকোচন, যেহেতু এফ এর আবরণী প্রভাব কম তাই কি 5f এর আবরণী প্রভাব আরো বেশি কম, তাই ওই যে ইলেকট্রন এফ এর কম আবার এর নিচে চলে যাওয়া মানে পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে, অ্যাক্টিনাইড মৌলগুলোর পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটনের চার্জ অনেক বেশি, তাই কি সংকোচনটা আরো বেশি মাত্রায় হবে। এটা কিন্তু ভালো প্রশ্ন, এগুলো কিন্তু এরকম ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যদি দিয়ে কোনো তুলনা করা প্রশ্ন থাকে সেটা বেশি স্যাররা প্রেফার করেন, কারণ সেখানে চেক হয়ে যায় কি তুমি দুটো ব্যাপারই জানো। চলো তারপর ল্যান্থানাইড মৌলগুলো অপেক্ষা অ্যাক্টিনাইড মৌলগুলোর জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি কেন? তো এখানে আমরা দেখলাম যে যে অ্যাক্টিনাইড মৌলগুলোর ক্ষেত্রে আরো সেটা সংকোচন হচ্ছে, অ্যাক্টিনাইড মৌলগুলো আরো বেশি সংকুচিত হচ্ছে। তার যত মৌল কিন্তু সংকুচিত হবে তত সে কিন্তু লিগ্যান্ড বেশি সংখ্যক লিগ্যান্ডের সঙ্গে বা লিগ্যান্ডের সঙ্গে তার বন্ড করার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। ওকে, এই যে ঘনত্ব বেশি, অ্যাক্টিনাইড আয়নের আধান ঘনত্ব বেশি। আধান ঘনত্ব কেন বেশি বললাম, কারণ আকারটা সংকোচনটা এখানে বেশি হচ্ছে, তো চার্জের তুলনায় ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে কি আধানের ঘনত্ব বেড়ে যাবে, কম জায়গার মধ্যে বেশি চার্জ থাকবে, সেম চার্জ থাকছে কিন্তু কম জায়গার মধ্যে তাই ঘনত্ব বেড়ে যাবে। তাই এই জন্য কি যত পরমাণুটা ছোট হবে তারা কিন্তু জটিল যৌগ ভালো তৈরি করবে। আমরা সাধারণত জানি ডি ব্লক এলিমেন্ট গুলো বা কিছু এফ ব্লক মৌল কিন্তু সন্ধিগত জটিল যৌগ তৈরি করে। ল্যান্থানাইড মৌলগুলো অপেক্ষা অ্যাক্টিনাইডের জারণ স্তর দেখায় কেন? হ্যাঁ, ল্যান্থানাইড মৌলের অপেক্ষা অ্যাক্টিনাইড মৌল বেশি সংখ্যক জারণ স্তর দেখায়। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে আমাদের ল্যান্থানাইডের ক্ষেত্রে 4f, অ্যাক্টিনাইডের 5f, যাদের ভেদন ক্ষমতা কম বা আবরণী ক্ষমতা বেশি। 4f এর ভেদন ক্ষমতা আবরণী প্রভাব বেশি, 5f এর কম। তো 4f এর তুলনায় 5f এর অধিক বিস্তৃত থাকায় মানে ডিফিউজ শেপটা হওয়ার কারণে এটা হচ্ছে। আর দেখা যাচ্ছে যে n এর মান বাড়লে এই যে ns n-1d এদের পার্থক্য কিন্তু খুব একটা আর বেশি হয় না, পার্থক্যটা কিন্তু কম হয়। মানে অর্থাৎ আমি যেখানে দেখলাম যে এখানে মানে ল্যান্থানাইডের ক্ষেত্রে কোথায় কি কি অরবিটাল বাইরের কক্ষে ছিল, 6s, 5d আর 4f। ওকে, আর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে 7s, 6d আর 5n। তো এই যে এগুলো এদের মধ্যে যে পার্থক্যগুলো সে পার্থক্য কিন্তু কম। মানে এই যত অ্যাটমিক মানে পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে, যত মানে পর্যায় সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ n এর মান অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত বেড়ে যাবে তত কিন্তু যে এই যে উপকক্ষগুলোর মধ্যে এনার্জি অতটা বেশি পার্থক্য হবে না। তো সেই পার্থক্য না হলে কি এই যে যখনই আমি সেই ডি এর ক্ষেত্রে দেখিয়েছিলাম কেন ডি বেশি জারণ স্তর বা অধিক জারণ স্তর দেখায়, তো তার ক্ষেত্রে বলেছিলাম তারা সবসময় সবগুলো মিশে গিয়ে বিভিন্ন অংশগ্রহণ করতে পারবে। তাহলে এদের ক্ষেত্রে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে দেখা যাবে যে এনএস অর্থাৎ 7s, 7s এর ইলেকট্রন, 6d এর ইলেকট্রন, 5f এর ইলেকট্রন, এরা কি সবাই মিশে যাচ্ছে, মিশে তারা কি তৈরি করছে, তারা অধিকতর ইলেকট্রন শেয়ার করছে অন্যজনের সঙ্গে, কারণ তাদের শক্তি স্তরগুলো এনার্জির যে পার্থক্যগুলো অরবিটালগুলোর মধ্যে অতটা বেশি না। দেখো এরকম একটা নমুনা প্রশ্ন দেখে নিও। ল্যান্থানাইড মৌলগুলো ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাসে দেখো লেখা বোঝানো আছে। ত্রিযোজী ল্যান্থানাইড মৌলগুলোতে কোনটির আকার সবচেয়ে বেশি দেখে নিও। এগুলো শর্ট কোশ্চেন, এগুলো একটু চোখ বুলিয়ে নাও। এগুলো 1 নাম্বার মানে ওই যে 3+1, হ্যাঁ মানে এইগুলো কিন্তু পাবে, বা 3+ বলছে 2+1, সেই 1 টাইপের 1 নম্বরের কোশ্চেনগুলো ওই যে বড় কোশ্চেনগুলো ভেঙে থাকবে, সেই ভেঙের মধ্যে কিন্তু এই ছোট ছোট কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো এগুলো কিন্তু একটু দেখে নিও। কোথা থেকে শুরু হচ্ছে আমাদের ছোট প্রশ্নগুলো, এই যে 25 থেকেই প্রায় 25, 26, 27, ওকে, আমি এগুলো 17তে এসেছে, 27, তারপরে এটাও 23-এ এসেছে, দেখো এগুলো কিন্তু রিপিট হতে পারে, দেখো 24-এ এসেছে, তারপরে দেখো এগুলো না, এটাও দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস আসতে পারে,
হ্যাঁ, চলো দেখো 34, এটা 35 হবে। তারপরে দেখো এটাও দেখো 17তে এসেছে, কোনটি ল্যান্থানাইড মডেল, তো একবার পাতি প্রশ্ন এসে গেছে। 37-এ দেখো 19-এ এসেছে অ্যাক্টিনাইনটি পৌলগুলোর সাধারণ ইলেকট্রোমিনাস। এবার এই পার্থক্যটা কোনোদিন আসেনি, কিন্তু পার্থক্যটা আমি দিয়েছি যাতে করে তোমাদের দুটো টাইপের এলিমেন্টের সঙ্গে একটু এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। দুটো টাইপের এলিমেন্টের মধ্যে একটা তোমাদের অ্যাডাপ্ট হয়ে যায়, একটা হয়ে যায়, তুলনা করে একটা তোমাদের একটা নলেজ, সম্যক একটা নলেজ হয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে এই ইউনিটটা আমাদের কমপ্লিট হয়ে গেল। বাছাই করা আমি রাইমার্টিনের প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিলাম। এটা আর চিন্তা করবে না যে স্যার এর বাইরে এর মধ্যে চলে আসবে। তো আমি বললাম যে এই প্রশ্নগুলো পড়ে যদি তুমি এই প্রশ্নগুলো করতে গিয়ে যে নলেজটা লাভ করলে, সেই নলেজটা দিয়ে তুমি এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্ন আসুক আমি খুব কনফিডেন্ট তুমি উত্তর করতে পারবে। ওকে, তাহলে আমাদের এইটা একটু পরীক্ষার আগে আগে পড়ার চেষ্টা করো। এই চ্যাপ্টারটা একবার প্লে লিস্ট বানিয়ে দেবো, সেটা দেখে তোমরা করে নেবে। চলো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও, তবেই আমি পরের ভিডিও আনতে একটু উৎসাহ পাবো। ওকে, চলো, গড ব্লেস ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।